এই শোনো, আমার এই গহনাগুলো খুলতে সাহায্য করো। এত দামি ভারী জিনিস আমি আর এক সেকেন্ডও পরে থাকতে পারবো না। আমি কি তোমার চাকর নাকি যে তোমার গয়না খুলে দেব? নিজের হাত নেই। হাত আছে বলেই তো এতক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু এই ক্লিপটা এমনভাবে আটকে আছে যে খুলছেই না। তুমি একটু খুলে দাও না প্লিজ। আমার সময় নেই, নিজে চেষ্টা করো। তুমি কেমন পাষাণ মানুষ! একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। ঠিক আছে, আর কোনো দিন তোমার কাছে কোনো সাহায্য চাইবো না। জারার গলাটা অভিমানে ভারী হয়ে এলো। সে বিছানার এক কোণে বসে নিজের ভারী লেহেঙ্গার পিন খোলার জন্য আবার টানাটানি শুরু করলো। আরহাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বিরক্তি নিয়ে জারার দিকে তাকালো। মেয়েটার চোখের কোণে পানি জমেছে। আরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করলো এবং ধীর পায়ে জারার দিকে এগিয়ে গেল। সে জারার পেছনে দাঁড়িয়ে খুব সন্তর্পণে তার গলার নেকলেসের হুকটা খুলে দিল। জারা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে আরহামের দিকে তাকালো। এত ছটফট করলে গলায় তো দাগ বসে যাবে। একটু শান্ত হয়ে বসতে পারো না? তুমি তো বললে সাহায্য করবে না, এখন আবার কেন এলে? তুমি যেভাবে টানাটানি করছিলে তাতে গয়না ছিঁড়ে আমার লোকসান হতো, তাই নিজের লোকসান বাঁচাতে এলাম। তুমি একটা আস্ত কিপ্টে, সব কিছুতে শুধু নিজের লোভ আর লোকসান খোঁজো। যারা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসলো। আরহাম কোনো কথা না বলে একে একে জারার চুলের ক্লিপ আর কানের দুল খুলে দিল। জারার খোলা চুলগুলো আরহামের হাতের উপর আছড়ে পড়ল। আরহামের ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দূরে সরে গেল। ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, কাল সকালে অনেক নিয়ম কানুন আছে। এই বলে আরহাম নিজের বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুলো। যারা কিছুক্ষণ এক দৃষ্টে আরহামের দিকে তাকিয়ে রইল। লোকটা এত সুন্দর অথচ এত খিটখিটে কেন সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। যারা দ্রুত ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে এলো। সকালের রোদ জানালার পর্দা ভেদ করে জারার মুখের উপর পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে চোখ কষলে উঠে বসলো এবং দেখলো আরহাম আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। এত সকালে উঠে পড়েছো? ঘড়িতে কয়টা বাজে দেখেছো? সকাল 7টা বাজে, আমার অফিসে যাওয়ার সময় হয়েছে। আজ তো আমাদের বিয়ের প্রথম দিন। আজ কেউ অফিসে যায় নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? আমার কাছে কাজ আগে, তাছাড়া তোমার সাথে বসে গল্প করার মতো ফালতু সময় আমার নেই। তুমি একটা বোরিং মানুষ। তোমার সাথে বিয়ে হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ভুল তোমার একার হয়নি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এখন জলদি তৈরি হয়ে নিচে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরহাম আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে তার ফাইলপত্র নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। জারার আগে গজগজ করতে করতে বাথরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে সে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আরহামের আব্বু রশিদ আহমেদ খবরের কাগজ পড়ছিলেন। ফরিদা ইয়াসমিন সবাইকে নাস্তা দিচ্ছিলেন। এসো মা, বসো। রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ আম্মু, খুব ভালো ঘুম হয়েছে। আপনাদের কাল রাতে কষ্ট হয়নি তো? না মা, আমাদের কষ্ট হয়নি, তুমি বরং নাস্তা করে নাও। আরহাম তো না খেয়ে বেরিয়ে গেল। ও তো একটা রোবট, ও কি আর খাবারের দরকার আছে? জারার কথা শুনে টেবিলে বসা আরহামের বড় ভাই রায়হান হো হো করে হেসে উঠল। রায়হানের স্ত্রী সাদিয়া আপু মুচকি হাসলেন। তুমি একদম ঠিক বলেছো যারা। আমার এই ভাইটা জন্ম থেকেই একটা রোবট। ওর মাথায় শুধু ব্যবসা আর কাজ করে। আহা, ওকে এভাবে খেপিও না। নতুন বউকে সময় দেওয়া উচিত ছিল আরহামের। আমি ওকে আজ একটা ফোন করে বকে দেব। বকার দরকার নেই সাদিয়া আপু, ও বরং অফিসে থাকলেই আমি শান্তিতে থাকতে পারবো। পরিবারের সবাই জারার এই সহজ এবং স্বাভাবিক আচরণে বেশ খুশি হলো। জমিদার বাড়ির মেয়ে হলেও জারার মধ্যে কোনো অহংকার নেই। নাস্তা শেষ করে জারা নিজের রুমে ফিরে এলো। তার ভীষণ মন খারাপ লাগছিল। বাড়ির সবার কথা মনে পড়ছিল তার। সে ফোনটা হাতে নিয়ে তার আব্বু আকবর চৌধুরীকে কল করলো। হ্যালো মা, কেমন আছিস তুই? আব্বু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আম্মু কি করছে? আমি ভালো আছি। আরে তোর আম্মু তো সকাল থেকে শুধু তোর কথাই ভাবছে। নে নে, কথা বল মা, কথা বল। যারা, তুই ঠিক আছিস তো মা? আরহাম তোর সাথে ভালো ব্যবহার করছে তো? হ্যাঁ আম্মু, সবাই খুব ভালো। আরহামও খুব কেয়ারিং। তোমরা একদম চিন্তা করো না। তোর দাদি তোকে খুব খুঁজছে, একটু কথা বল। আমার দাদু ভাই কেমন আছিস? দাদি,
আমি খুব ভালো আছি। তুমি সময় মতো ওষুধ খাচ্ছ তো? ফাহিম ভাই আর তানিয়া আপুকে বলবে আমাকে যেন ফোন করে। বল রে ভাই বল। তুই নতুন বাড়িতে মানিয়ে নে, আরহাম ছেলেটা খুব ভালো, ওকে কখনো ভুল বুঝিস না। দাদির কথায় যারা একটু অবাক হলো। দাদি আরহামকে এত ভালো কেন বলছে? আরহামের মধ্যে ভালো বলার মতো তো কিছুই নেই। ফোন রেখে যারা বিছানায় শুয়ে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হলো। যারা বোর হয়ে আরহামের স্টাডি রুমে ঢুকলো। সেখানে অনেক বই আর ফাইল রাখা। যারা একটা বই পড়তে পড়তে টেবিলে রাখা একটা পানির গ্লাস ভুল করে ফাইলের উপর উল্টে দিল। আল্লাহ, এটা আমি কি করলাম? আরহাম দেখলে তো আমাকে মেরেই ফেলবে। যারা তাড়াহুড়ো করে টিস্যু দিয়ে ফাইলগুলো মোছার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই আরহাম ঘরের ভেতর ঢুকলো। তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তুমি এখানে কি করছো? আর আমার ফাইলে পানি ঢাললো কে? আমি ইচ্ছে করে করিনি, গ্লাসটা হঠাৎ করে পড়ে গেল। হঠাৎ করে পড়ে গেল মানে কি? তুমি জানো এই ফাইলগুলো কতটা জরুরি? তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। তুমি আমাকে বাচ্চা মেয়ে বলবে না বলে দিচ্ছি। আমি তো মুছে দিচ্ছিলাম, তুমি শুধু শুধু চিল্লাচ্ছ কেন? আরহাম রাগে গজগজ করতে করতে জারার দিকে এগিয়ে গেল। সে জারার হাত শক্ত করে চেপে ধরলো। জারা ব্যথায় কোকিয়ে উঠল। আমার জিনিসপত্রে আর কখনো হাত দেবে না, একদম না। ছাড়ো আমাকে, আমার ব্যথা লাগছে। তুমি একটা অসভ্য লোক। জারা আরহামের বুকে সজোরে একটা ধাক্কা দিল, কিন্তু আরহাম একটুও নড়ল না, বরং জারাকে এক ঝটকায় নিজের আরো কাছে টেনে নিল। জারার পিঠটা আরহামের স্টাডি টেবিলের সাথে ঠেকে গেল। আরহাম তার দুই হাত দিয়ে টেবিলের দুই পাশে ভর দিয়ে জারাকে আটকে ফেলল। দুজনের মাঝখানে 1 ইঞ্চির বেশি দূরত্ব নেই। আরহামের ভারী নিঃশ্বাস জারার মুখের উপর পড়ছে। জারার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে শুরু করলো। সে ভয়ে আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করলে কেন? একটু আগে তো খুব বড় গলায় কথা বলছিলে। আমাকে যেতে দাও, কেউ চলে আসবে। আসুক, আমার বউকে আমি ধরেছি, তাতে কার কি? আরহামের গলার স্বর হঠাৎ করেই খুব নরম আর গভীর হয়ে গেল। তার চোখে রাগের বদলে অন্য এক অদ্ভুত নেশা খেলা করছে। যারা চোখ খুলে আরহামের দিকে তাকালো। লোকটার চোখের দিকে তাকালে যেন পৃথিবী ভুলে যাওয়া যায়। আরহাম ধীরে ধীরে জারার মুখের দিকে ঝুঁকে এলো। জারার সমস্ত শরীর কাঁপছিল। আরহামের ঠোঁট জারার কানের কাছে এসে থামলো। আজ রাতে তৈরি থেকো, অনেক হিসেব মেটানোর আছে। আরহাম কথাগুলো ফিসফিস করে বলে জারাকে ছেড়ে দিল। জারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। লোকটা এত অদ্ভুত কেন? একটু আগে রাগে ফেটে পড়ছিল আর এখন এমন রোমান্টিক কথা বলে গেল। যারা বিছানায় শুয়ে নিজের হার্টবিট স্বাভাবিক করার চেষ্টা করলো। রাতের খাবার শেষে সবাই নিজের নিজের রুমে চলে গেল। যারা ভয়ে ভয়ে বিছানার এক কোণে বসে আছে। আরহাম রুমে ঢুকেই দরজা লক করে দিল। দরজা লক করলে কেন? রুমে ঘুমাতে এলে দরজা তো লক করতেই হয়। তুমি কি ভয় পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না, তুমি সোফায় গিয়ে ঘুমাও। এটা আমার রুম আর আমি বিছানাতেই ঘুমাবো। তোমার সমস্যা হলে তুমি সোফায় যেতে পারো। আরহাম শার্টের বোতাম খুলতে খুলতে জারার দিকে এগিয়ে এলো। জারা ভয়ে পেছাতে পেছাতে বিছানার হেডবোর্ডের সাথে মিশে গেল। আরহাম তার একেবারে কাছে এসে বসলো। সে হাত বাড়িয়ে জারার গাল ছুঁয়ে দিল। আরহামের হাতের স্পর্শে জারা শিউরে উঠল। তুমি কি সত্যি এত অবুঝ, নাকি অবুঝ হওয়ার ভান করো? আমি কিছুই ভান করি না, তুমি আমার কাছে এসো না। আরহাম হালকা হাসলো। সে জারার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। জারার আর কোনো বাধা দেওয়ার শক্তি রইল না। আরহাম জারার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। একটা মিষ্টি আর গভীর চুম্বনে দুজনের সমস্ত দূরত্ব যেন মুছে যেতে লাগলো। যারা প্রথমে শক্ত হয়ে থাকলেও ধীরে ধীরে আরহামের ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো। রুমের পরিবেশটা মুহূর্তে এক অদ্ভুত মাদকতায় ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে আরহামের ফোনটা বেজে উঠল। ফোন বাজছে। বাঁচতে দাও, এখন কোনো ফোন ধরার সময় নেই। কিন্তু ফোনটা এক নাগাড়ে বেজেই চলল। আরহাম বিরক্ত হয়ে জারার কাছ থেকে সরে গিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে কলারের নাম দেখে আরহামের মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল। সে জারাকে ইশারা করে ব্যালকনিতে চলে গেল এবং খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। এত রাতে কেন ফোন করেছো? আমি কি বলিনি এই নম্বরে কল না করতে? আমি জানি তুমি ব্যস্ত আছো, কিন্তু খবরটা খুব জরুরি। আকবর চৌধুরীকে সরানোর প্ল্যানটা একদম রেডি। কাজটা এত জলদি শেষ হবে আমি ভাবিনি। আমি চাই না কাল সকালের আগে কেউ কিছু টের পাক।
স্যার, সব প্রমাণ আমাদের হাতে, এখন শুধু আপনার নির্দেশের অপেক্ষা। আকবর চৌধুরী যেন ঘুণাক্ষরেও টের না পায় যে তার সময় শেষ হয়ে আসছে। জমিদারের অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। ঠিক আছে, আর যারা, ওর কি হবে? ওর কথা তোমাকে ভাবতে হবে না, আমি যা করার নিজেই করব। ও তো শুধু আমার এই খেলার একটা বড়ে মাত্র। যারা ব্যালকনির দরজার আড়াল থেকে সব কথা শুনে ফেলল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। আরহাম তার আব্বুর সম্পর্কে এসব কি বলছে? আর এই সামিরা মেয়েটাই বা কে? যারা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আরহাম কি তাকে সত্যিই ভালোবাসে, নাকি সবটাই একটা ভয়ঙ্কর অভিনয়? যারা পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আরহামের কথাগুলো তার কানে বারবার বাজতে লাগলো। সে আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে পারলো না। দ্রুত পা চালিয়ে সে বিছানায় এসে শুয়ে পড়ল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো যারা। একটু পর আরহাম রুমে ফিরে এলো। তার চোখে মুখে অদ্ভুত এক কাঠিন্য। সে জারার দিকে একবার তাকালো। ঘুমাচ্ছ নাকি জেগে আছো? আমার ঘুম আসছে না। ঘুম না আসার কারণ কি? নতুন জায়গা বলে খারাপ লাগছে? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? আমার অফিসের এক এমপ্লয়ির সাথে। এত রাতেও তোমার অফিসের কাজ থাকে? হ্যাঁ, থাকে। আমার অনেক দায়িত্ব। আমি তোমার মতো সারাদিন বসে বসে সময় নষ্ট করি না। আমার একটা সাম্রাজ্য আছে যেটা আমাকে সামলাতে হয়। তুমি আমার আব্বুর নামে কি বলছিলে ফোনে? আরহামের চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল। সে ধীর পায়ে জারার বিছানার কাছে এগিয়ে এলো। জারার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আরহাম খুব শান্ত গলায় কথা বলতে শুরু করলো। তুমি আড়ি পাচ্ছিলে কেন? আমি আরই পাতিনি। আমি এমনিতেই শুনতে পেয়েছি। তুমি সামিরা নামের কাউকে বলেছিলে যে আমার আব্বুকে তুমি ধ্বংস করে দিবে। তুমি যা শুনেছ ঠিকই শুনেছ, এতে অবাক হওয়ার কিছু নেই। তুমি এমন কেন করছো? আমার আব্বু তোমার কি ক্ষতি করেছে? তুমি আমাকে বিয়ে করলে কেন তাহলে? এত সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। তুমি শুধু একটা কথা মনে রাখবে, তুমি এই বাড়িতে আমার বউ হয়ে এসেছো, আর আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি কাল সকালেই আমার বাড়িতে চলে যাব। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার হাতের পুতুল যারা, আমি যেভাবে নাচাবো তুমি সেইভাবেই নাচবে। আরহাম জারার হাতটা শক্ত করে চেপে ধরল। জারা ব্যথায় কোকিয়ে উঠল। আরহাম এক ঝটকায় জারাকে নিজের কাছে টেনে নিল। জারার চোখে পানি টলমল করছিল। আরহাম সেই পানির দিকে তাকিয়ে এক মুহূর্তে থমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জারাকে ছেড়ে দিল। চুপচাপ ঘুমিয়ে পড়ো, কাল সকালে অনেক মেহমান আসবে। বউয়ের মতো সুন্দর করে সেজে নিচে নামবে, কেউ যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে আমাদের মাঝে কোনো সমস্যা আছে। তুমি একটা পাষাণ, তোমার মনে কোনো দয়া মায়া নেই। আরহামের ডিকশনারিতে দয়া বলে কোনো শব্দ নেই। এখন ঘুমাও। আরহাম সোফায় গিয়ে শুয়ে পড়ল। যারা সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তার স্বপ্নের মতো জীবনটা এক রাতেই যেন নরক হয়ে গেল। সকালের আলো ফুটতেই জারার তন্দ্রা ভেঙে গেল। সে উঠে দেখলো আরহাম রুমে নেই। ফ্রেশ হয়ে জারা একটা ভারী সিল্কের শাড়ি পরে নিচে নামলো। ড্রয়িং রুমে তখন অনেকেই বসে আছে। আরহামের খালা শিরিন বেগম খুব কড়া মেজাজের মহিলা। জারাকে দেখেই তিনি মুখ বাঁকালেন। বলি, ও নতুন বউ, বেলা 10টা বাজে, এখনো তোমার ঘুম ভাঙেনি? নবাবের হালে আছো দেখছি। আমি আসলে কাল রাতে ঘুমাতে পারিনি খালামণি, তাই সকালে উঠতে দেরি হয়েছে। জমিদার বাড়ির মেয়ে তো অনেক দেমাগ। আমাদের বাড়ির নিয়ম কানুন তো আর তোমার পছন্দ হবে না। তাছাড়া আরহামের মতো একটা সোনার টুকরো ছেলেকে তুমি যে কি জাদুটনা করে বিয়ে করলে কে জানে। আহা খালামণি, তুমি সকাল সকাল শুরু করলে কেন? ভাবি তো নতুন এসেছে, একটু সময় তো লাগবেই। তুই চুপ কর আরিয়ান, আমি বড়দের কথা বলছি। এই মেয়ের তো কোনো আদব কায়দাই নেই, শাড়ির আঁচলটা পর্যন্ত ঠিক মতো নিতে পারে না। থাক আপা, ওকে আর বকবেন না। যারা মা, তুমি এখানে এসে বসো, নাস্তা করে নাও। যারা, কাল রাতে কি আরহাম তোমায় বকেছে? ওর মেজাজ তো সবসময় গরম থাকে। না আপু, ও বকবে কেন? আমার ভাইটাকে আমি খুব ভালো করে চিনি, ও রোমান্স বোঝে না। ওকে একটু বুঝিয়ে নিও যারা। ঠিক তক্ষুনি আরহাম সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পরনে একটা কালো শার্ট আর জিন্স প্যান্ট। আরহামকে দেখে সবাই একটু চুপ হয়ে গেল। আরহাম সোজা ডাইনিং টেবিলে এসে বসলো। আমার নামে কি বদনাম হচ্ছে এখানে? বদনাম না ভাইয়া,
আমরা তোর গুণগান করছিলাম, বলছিলাম তুমি বউকে একটু সময় দে। আমার সময় খুব দামি। যারা, তোমার খাওয়া শেষ হলে রুমে গিয়ে রেডি হয়ে নাও, আমরা একটু বের হব। কোথায় যাব আমরা? যেখানে নিয়ে যাব সেখানেই যাবে, বেশি কথা বলবে না। আরহাম, বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? ও তো শুধু জানতে চেয়েছে। আব্বু, তুমি ওর তরফ নিয়ে কথা বলবে না। ও আমার বউ, আমি ওকে শাসন করতেই পারি। যারা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। সে তৈরি হয়ে নিচে আসতেই আরহাম তাকে নিয়ে গাড়িতে উঠলো। সারা রাস্তা দুজনে একদম চুপচাপ। আরহাম গাড়ি ড্রাইভ করছিল আর যারা জানালার বাইরে তাকিয়েছিল। গাড়ি একটা বড় শপিং মলের সামনে এসে থামলো। আমরা এখানে কি করতে এসেছি? তোমার জন্য কিছু শাড়ি আর গয়না কিনতে হবে, সামনে অনেক অনুষ্ঠান আছে। আমার কোনো কিছুর দরকার নেই। আমার আব্বু আমাকে অনেক কিছু দিয়েছে। তোমার আব্বুর টাকায় আমি চলি না। আমার বউয়ের কি লাগবে সেটা আমি কিনবো। তুমি এত অহংকারী কেন? সবসময় শুধু নিজের অহংকার দেখাও। অহংকার নয়, এটা আমার আত্মসম্মান, যেটা তোমার পরিবারের নেই। তুমি বারবার আমার পরিবারকে টেনে আনছো কেন? আমার আব্বু তোমার কি ক্ষতি করেছে? সময় হলে সব জানতে পারবে। এখন চুপচাপ গাড়ি থেকে নামো। শপিং মলের ভেতর ঢুকে আরহাম নিজের পছন্দের যারার জন্য একের পর এক শাড়ি আর লেহেঙ্গা সিলেক্ট করতে লাগলো। যারা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ আরহাম একটা লাল রঙের নেটের শাড়ি হাতে নিয়ে যারার গায়ের উপর ধরলো। আরহামের হাতের স্পর্শে যারা কেঁপে উঠল। দুজনেই চোখাচোখি হলো। আরহামের চোখে এক অদ্ভুত মুগ্ধতা খেলা করছিল। সে যারার খুব কাছে চলে এলো। এই লাল রংটা তোমাকে খুব মানাবে, রাতে এটা পরবে। আমি পারবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার অবাধ্য হওয়ার সাহস কোথা থেকে পাচ্ছ? আমি তোমাকে ভয় পাই না। তুমি একটা অসভ্য আর নিষ্ঠুর লোক। আরহাম যারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলল। যারার সমস্ত শরীর লজ্জায় আর ভয়ে জমে গেল। সে আরহামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরহাম তার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। শপিং মলের লোকজন তাদের দিকে তাকিয়ে হাসছিল। যারা বাধ্য হয়ে শান্ত হলো। শপিং শেষ করে আরহাম যারাকে বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। তুই কি সত্যি যারাকে নিয়ে শপিংয়ে গিয়েছিলি? হ্যাঁ, বাড়ির সবাইকে তো দেখাতে হবে যে আমি বউকে খুব ভালোবাসি। কিন্তু মেয়েটার সাথে অন্যায় হচ্ছে আরহাম, ও তো কিছু জানে না। ওর পরিবার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, আমার মাকে পথে বসিয়েছিল। আমি সেই প্রতিশোধ নিচ্ছি। কিন্তু আকবর চৌধুরী তো তোর সরাসরি ক্ষতি করেনি, সব তো ওই জলিল চাচার চাল ছিল। তুই তো জানিস আকবর চৌধুরী নিজে কতটা সৎ মানুষ। আকবর চৌধুরী সব জেনেও চুপ ছিল, সে সমান অপরাধী। আর যারা হলো আমার তুরুপের তাস, ওকে ব্যবহার করে আমি আকবর চৌধুরীর সব অহংকার মাটিতে মিশিয়ে দেব। তুই একদিন খুব পস্তাবি দোস্ত। মেয়েটার নিষ্পাপ মুখটা দেখে তোর একটু মায়া হয় না? কাল রাতে তো তুই ওর জন্য অনেক কিছুই করলি। আরহামের ডিকশনারিতে মায়া বলে কিছু নেই। সামিরাকে বলিস আজ রাতের মধ্যেই সব পেপার রেডি করতে। আমি কাল সকালেই ওদের জমিদারি নিলামে তুলব। মীর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সে জানে আরহামকে এখন বোঝানো অসম্ভব। এদিকে যারা নিজের রুমে বসে তার বেস্ট ফ্রেন্ড নোভাকে ফোন করলো। তার মনের ভেতর অনেক কথা জমে আছে। হ্যালো নোভা, তুই কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। তুই কেমন আছিস বল? নতুন জামাই কেমন আদর করছে? আমার একদম ভালো লাগছে না রে, লোকটা খুব অদ্ভুত। কেন, কি হয়েছে? তুই কি ভয় পাচ্ছিস? নতুন নতুন একটু ভয় লাগে, পরে সব ঠিক হয়ে যাবে। ভয় না, ওর মনে অন্য কিছু চলছে। ও আমার পরিবারের ক্ষতি করতে চায়। আমি নিজের কানে ওর কথা শুনেছি। তুই এসব কি বলছিস? তুই কি বেশি সিরিয়াল দেখছিস নাকি? আরহাম ভাইয়া তো খুব ভালো মানুষ, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তুই বুঝবি না, আমি নিজের কানে ওর কথা শুনেছি। আমাকে কিছু একটা করতে হবে, আমার আব্বুকে বাঁচাতে হবে। তুই কোনো পাগলামি করিস না যারা, তুই বড় ভাইয়াকে ফোন করে সব জানা। যারা ফোন রেখে ফাহিম ভাইয়াকে কল করলো। ফাহিম তখন অফিসে ব্যস্ত ছিল। যারার গলা শুনে সে একটু অবাক হলো। হ্যাঁ রে যারা, বল কেমন আছিস তুই? ভাইয়া, আব্বুর ব্যবসা কেমন চলছে? সবকিছু ঠিক আছে তো? হঠাৎ ব্যবসার কথা কেন? তুই তো এসব নিয়ে মাথা ঘামাস না। নতুন বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি, এমনি জানতে ইচ্ছে হলো জলিল চাচাকে ঠিকমতো সব দেখভাল করছে?
হ্যাঁ, জলিল চাচা তো আছেই। তুই এসব নিয়ে একদম ভাবিস না। তুই নিজের সংসার মন দিয়ে কর। ভাইয়া তুই একটু সাবধানে থাকিস। আমার মনে হচ্ছে জলিল চাচা আমাদের সাথে বেইমানি করছে। এসব ফালতু কথা তোকে কে বললো? জলিল চাচা আমাদের কত পুরনো লোক। তুই এসব চিন্তা বাদ দিয়ে ঘুমায় এখন। ফাহিম ফোন কেটে দিল। যারা বুঝতে পারলো কেউ তার কথা বিশ্বাস করবে না, তাকে একাই এই রহস্যের সমাধান করতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আরহাম অফিস থেকে ফিরে সোজাসুজি রুমে ঢুকলো। যারা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আরহাম তার পেছনে এসে দাঁড়ালো। আয়নায় দুজনের চোখাচোখি হলো। আজ সারাদিন কি করলে? কিছু না, তুমি এত আগে চলে এলে। কেন, আমার আসতে মানা আছে নাকি? নাকি তুমি চাইছিলে আমি না আসি? আমি কিছু চাইনি, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি আমার বউ, তুমি আমার মতো করেই থাকবে। ওই লাল শাড়িটা পরে নাও। আমি পারবো না তোমার দেওয়া কোনো কিছু পরবো না। আমার কথা অমান্য করার সাহস পেও না যারা। আমি খুব খারাপ হতে পারি। তুমি তো এমনিতেই খারাপ, এর চেয়ে আর কি খারাপ হবে? আরহাম জারার দিকে এক পা করে এগিয়ে এলো। যারা ভয় পেয়ে পেছাতে লাগলো। আরহাম এক ঝটকায় জারাকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। যারা চিৎকার করতে চাইলো, কিন্তু আরহাম নিজের হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। আরহামের চোখ দুটো লাল হয়ে আছে, তার নিঃশ্বাস খুব ভারী হয়ে উঠেছে। তুমি আমাকে এখনো চেনোনি। আমি চাইলে এই মুহূর্তেই তোমার সব অহংকার ভেঙে দিতে পারি। আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সারা জীবন মনে রাখবে। আমাকে ছাড়ো, আমার ব্যথা লাগছে। তুমি একটা জানোয়ার। ব্যথা তো সবে শুরু। তুমি শুধু দেখতে থাকো আমি তোমার পরিবারের কি হাল করি, আর তার আগে আমি তোমার হাল খারাপ করব। আরহাম জারার গায়ের উপর ঝুঁকে পড়ল। সে খুব আগ্রাসী ভাবে জারার ঘাড়ে আর গলায় চুমু খেতে শুরু করলো। যারা সর্বশক্তি দিয়ে আরহামকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরহামের শক্তির কাছে সে কিছুই করতে পারল না। আরহামের এই উগ্র ভালোবাসা যারার কাছে খুব অচেনা লাগছিল। আরহাম জারার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে শক্ত করে আটকে নিল। যারা ব্যথায় আর অপমানে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখের পানি আরহামের গালে এসে পড়ল। কাঁদছো কেন? এত দুর্বল হলে চলবে কি করে? আমার তো এখনো অনেক খেলা বাকি। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি করেছো। তোমার রক্ত আমার সবচেয়ে বড় শত্রু। আরহাম জারাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে নিজের চুলগুলো হাত দিয়ে টেনে ধরে খুব অস্থিরভাবে রুমের ভেতর পায়চারি করতে লাগলো। যারা বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছতে লাগলো। আরহাম এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করলো। তারপর সে সোফায় গিয়ে শুয়ে পড়লো। যারা বুঝতে পারলো আরহামের ভিতর একটা বিশাল দ্বন্দ্ব চলছে। সে একদিকে যারাকে ভালোবাসে, আবার অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলছে। তুমি সামিরাকে কিভাবে চেনো? সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো, সামিরা আমার খুব কাছের মানুষ। তুমি কি ওকে ভালোবাসো? আমার কাউকে ভালোবাসার কোনো ইচ্ছা নেই। আমার জীবনের একটাই লক্ষ্য, আর সেটা হলো প্রতিশোধ। আরহাম চোখ বন্ধ করে ফেলল। ধীরে ধীরে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। যারা নিশ্চিত হলো যে আরহাম ঘুমিয়ে পড়েছে। রাত তখন প্রায় 2টো বাজে। যারা খুব সন্তর্পণে বিছানা থেকে উঠল। তার মন বলছিল আরহামের স্টাডি রুমে এমন কিছু আছে যা থেকে সে সব রহস্যের উত্তর পাবে। যারা পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। আমাকে খুঁজতেই হবে, আরহাম কি প্ল্যান করছে সেটা আমাকে জানতেই হবে। স্টাডি রুমের দরজা খোলাই ছিল। যারা ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। সে আরহামের টেবিলের ড্রয়ারগুলো এক এক করে চেক করতে শুরু করলো। প্রথম কয়েকটা ড্রয়ারে শুধু অফিসের সাধারণ ফাইলপত্র ছিল, কিন্তু একদম নিচের ড্রয়ারটা লক করা ছিল। যারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বইয়ের তাকের পেছনে একটা ছোট চাবি পেল। সে চাবি দিয়ে ড্রয়ারটা খুলল। ভেতরে একটা লাল রঙের ফাইল রাখা। ফাইলের উপরে লেখা প্রজেক্ট রুইন আকবর। ইয়া আল্লাহ, আরহাম সত্যিই আমার আব্বুকে ধ্বংস করার প্ল্যান করছে। যারা কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুলল। প্রথম পেজেই একটা ছবি আটকানো। ছবিটা দেখে যারার চোখ কপালে উঠে গেল। ছবিতে জলিল চাচা আর সামিরা পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে একটা পুরনো জমিদার বাড়ি চলছে। পরে পেজে একটা প্রপার্টি ট্রান্সফারের কাগজ। সেখানে যারার আব্বুর সিগনেচার করা আছে। যারা বুঝতে পারলো জলিল চাচা অনেক বড় কোনো প্রতারণা করেছে, আর আরহাম সেটাকে কাজে লাগিয়ে পুরো জমিদারি নিজের নামে করে নিচ্ছে। আমি কিছুতেই এটা হতে দেব না। কাল সকালে আমাকে আব্বুকে সব জানাতে হবে। যারা ফাইলটা বন্ধ করে ড্রয়ারে রাখতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার কাঁধে ভারী একটা হাত এসে পড়ল। যারা ভয়ে চিৎকার করে উঠতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ছোট বৌমা, তুমি এত রাতে এখানে কি করছো? রহমত চাচা, আপনি এখানে? আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি তো দরজার বাইরে পাহারা দিচ্ছিলাম। তুমি এই ফাইলটা কেন ধরেছো বৌমা? এটা তো আরহাম সাহেবের খুব গোপন ফাইল। আপনি জানেন এই ফাইলে কি আছে? আরহাম আমার পরিবারের সর্বনাশ করতে চাইছে। আমাকে সাহায্য করুন রহমত চাচা। আমি একজন সামান্য চাকর বৌমা, আমি কিছুই জানি না। তুমি বরং এই ফাইলটা রেখে নিজের রুমে চলে যাও। আরহাম সাহেব জানলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। ঠিক তখন স্টাডি রুমের দরজাটা সজোরে কেউ একজন বাইরে থেকে ধাক্কা দিল। জারা আর রহমত চাচা দুজনেই চমকে দরজার দিকে তাকালো। বাইরে থেকে একটা খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। দরজা খোলো যারা, আমি জানি তুমি ভেতরে আছো। দরজা না খুললে আমি ভেঙে ফেলবো। আমি শেষবার বলছি যারা, দরজা খোলো, নইলে আমি দরজা ভেঙে ভেতরে আসবো। আরহামের গলার আওয়াজ শুনে জারার হাত থেকে লাল ফাইলটা মেঝেতে পড়ল। আরহামের গলার আওয়াজ শুনে জারার হাত থেকে লাল ফাইলটা মেঝেতে পড়ে গেল। রহমত চাচা ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলেন। যারা এক ছুটে গিয়ে ড্রয়ারটা আটকে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহমত চাচা সিটকিনি খুলতেই আরহাম জ্বরের বেগে স্টাডি রুমে ঢুকলো। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সে মেঝের উপর পড়ে থাকা লাল ফাইলটার দিকে তাকালো। তারপর তার দৃষ্টি গিয়ে পড়লো জারার উপর। জারার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। তুমি এই ফাইলে হাত দেওয়ার সাহস কোথায় পেলে? চাবি কোথায় পেয়েছো তুমি? আমি চাবি খুঁজে নিয়েছি। তুমি আমার আব্বুর সাথে এত বড় ধোঁকাবাজি করেছো আর আমি চুপ করে থাকবো ভেবেছো? তোমার গলার আওয়াজ এত উঁচু হলো কবে থেকে? তুমি জানো তুমি কি নিয়ে খেলছো? তুমি খেলছো আমার জীবন নিয়ে, আমার পরিবারের সম্মান আর সম্পত্তি নিয়ে। এই ফাইলে জলিল চাচার সাথে তোমার কিসের চুক্তি? তুমি কেন আমার আব্বুকে ধ্বংস করতে চাও? রহমত চাচা, আপনি এখান থেকে যান। আর আজ রাতের কথা কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। জি আরহাম সাহেব, আমি কাউকে কিছু বলবো না। রহমত চাচা মাথা নিচু করে দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে গেলেন। আরহাম ধীর পায়ে জারার দিকে এগিয়ে গেল। জারা পেছাতে পেছাতে বইয়ের তাকের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আরহাম নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা ফাইলটা তুলে নিল। তারপর সে জারার একদম কাছে এসে দাঁড়ালো। তার ভারী নিঃশ্বাস জারার মুখের উপর পড়ছিল। তুমি আমার গোপন জিনিসে হাত দিয়ে খুব বড় ভুল করেছো যারা। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার কোনো শাস্তিকে ভয় পাই না। আমি কাল সকালেই সবাইকে সব সত্যি কথা বলে দেব। আমি সবাইকে জানাবো তুমি কত বড় প্রতারক। কাউকে কিছু বলার আগে তোমার তো এই বাড়ি থেকে বের হতে হবে। তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? আরহাম এক ঝটকায় জারাকে পাজা কোলা করে তুলে নিল। জারা চিৎকার করার চেষ্টা করতে আরহাম তার মুখটা নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। সে জারাকে নিয়ে সোজা নিজেদের বেডরুমে চলে এলো। রুমে ঢুকে সে জারাকে বিছানার উপর ছুঁড়ে ফেললো এবং দরজাটা ভিতর থেকে লক করে দিল। আরহাম নিজের শার্টের বোতাম খুলতে খুলতে জারার দিকে এগিয়ে গেল। তার চোখে আজ এক ভয়ঙ্কর নেশা আর জেদ কাজ করছে। জারা ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসলো। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও বলছি। একটু আগে তো খুব বড় বড় কথা বলছিলে, এখন ভয় পাচ্ছ কেন? তুমি আজ আমার একটা রূপ দেখেছো যারা, এবার অন্য রূপটা দেখবে। আমার কাছে আসবে না একদম। আমি চিৎকার করব। চিৎকার করো, যত পারো চিৎকার করো। এই বাড়ির দেয়াল অনেক মোটা, তোমার আওয়াজ কেউ শুনবে না। আর শুনলেও কেউ নিজের ভাইয়ের বউয়ের রুমে উকি দিতে আসবে না। আরহাম জারার দুই হাত শক্ত করে ধরে তাকে বিছানার সাথে চেপে ধরলো। জারা সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরহামের শক্তির কাছে সে কিছুই করতে পারল না। আরহাম জারার মুখের খুব কাছে ঝুঁকে এলো। জারার চোখের পানি গাল বেয়ে বিছানায় পড়ছে। আরহাম সেই পানির দিকে তাকিয়ে এক মুহূর্তে থমকে গেল। তার ভেতরের রাগটা যেন হঠাৎ করেই একটু কমে গেল, কিন্তু সে নিজের জেদ বজায় রাখলো। তুমি আমাকে বাধ্য করছো যারা। আমি চাইনি তোমার সাথে এমন কিছু করতে, কিন্তু তুমি আমার অবাধ্য হয়েছো। তুমি একটা পাষাণ। তুমি শুধু নিজের অহংকার আর জিদ বোঝো। তুমি ভালোবাসতে জানো না। আমি যা জানি সেটা তুমি আজ খুব ভালো করেই বুঝবে। আরহাম জারার ঠোঁটে খুব গভীরভাবে চুমু খেলো। প্রথম দিকে যারা শক্ত হয়ে থাকলেও আরহামের স্পর্শে এক অদ্ভুত মাদকতা ছিল, যা জারাকে ধীরে ধীরে দুর্বল করে দিল। আরহামের ঠোঁট জারার ঘাড় আর গলায় এক উষ্ণ আবেশ ছড়িয়ে দিচ্ছিল। জারার সমস্ত রাগ আর অভিমান যেন মুহূর্তের জন্য কোথায় হারিয়ে গেল। আরহাম খুব যত্ন আর আবেগের সাথে জারাকে নিজের করে নিতে লাগলো। দুজনের মাঝে কোনো বাধা রইল না।
এক অন্যরকম ভালোবাসার জোয়ারে তারা দুজনে ভেসে গেল। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই যারার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখলো আরহাম তার পাশে নেই। লোকটা এত সকালে কোথায় গেল? কাল রাতে অত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন চুপচাপ হাওয়া হয়ে গেছে। যারা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার গলায় আর ঘাড়ে আরহামের ভালোবাসার স্পষ্ট চিহ্ন। যারা লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত বাথরুমে ঢুকে শাওয়ার নিয়ে নিল। একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে সে নিচে নামার জন্য তৈরি হলো। ঠিক তক্ষণে আরহাম রুমে ঢুকলো। তার হাতে এক কাপ কফি। আরহাম যারাকে দেখে মুচকি হাসলো। গুড মর্নিং। কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? একদম ভালো ঘুম হয়নি। তুমি একটা অসভ্য লোক। নিজের বউয়ের কাছে অসভ্য হওয়াটা তো স্বামীদের জন্মগত অধিকার। তুমি রেডি হয়ে নাও, আজ আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। আমি কারোর সামনে যাব না, আমার শরীর ভালো লাগছে না। শরীর ভালো না লাগার কারণটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমাকে নিচে যেতেই হবে। আমি চাই না কেউ আমাদের নিয়ে কোনো বাজে কথা বলুক। তুমি শুধু মানুষের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। তোমার কথা ভাবি বলেই তো তোমাকে নিজের কাছে আটকে রেখেছি। এখন জলদি নিচে চলো। আরহাম যারাকে নিয়ে নিচে ডাইনিং স্পেসে এলো। সেখানে সবাই নাস্তা করছিল। শিরিন খালা যথারীতি যারাকে দেখে মুখ বাঁকালেন। এই তো নবাবজাদি নিচে নেমেছেন। বলি, ও নতুন বউ, তোমার কি বাড়ির কোনো কাজকর্মে মন নেই? সারাদিন শুধু রুমে বসে থাকলে চলবে নাকি? খালামণি যারা আমার বউ, ওকে বাড়ির কাজ করার জন্য আমি বিয়ে করে আনিনি। আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই। তুই তো বইয়ের আঁচল ধরা হয়ে গেছিস আরহাম। এই মেয়ে তোকে জাদু করেছে। আপা, আপনি সকাল সকাল শুরু করবেন না। আরাম ঠিকই বলেছে, যারা এইবারে ছোট বউ, ও কেন কাজ করবে? যারা, তুমি এখানে এসে বসো। ভাইয়া, তুমিও বসো, নাস্তা দিয়ে দিচ্ছি। আপু, আমাকে শুধু এক কাপ চা দিন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কেন যারা, শরীর খারাপ লাগছে নাকি? আরাম, তুই ওকে ডাক্তার দেখাচ্ছিস না কেন? ওর কিছুই হয়নি ভাইয়া, ও একটু বেশি নাটক করে। আমি একদম নাটক করি না, তুমি আমাকে জোর করে নিচে নিয়ে এসেছো। যারার কথায় টেবিলের বসা সবাই হো হো করে হেসে উঠল। আরহাম একটু অস্বস্তিতে পড়ে গেল। সে নিজের কফিতে চুমুক দিয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। নাস্তা শেষ করে আরহাম অফিসে যাওয়ার জন্য রেডি হলো। যারা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। আজ বিকেলে আমি তাড়াতাড়ি ফিরবো, ওই লাল শাড়িটা পরে রেডি থেকো। আমি তোমার কেনা কোনো শাড়ি পরবো না। আমি যদি এসে দেখি তুমি শাড়িটা পরনি, তাহলে কাল রাতের চেয়েও ভয়ঙ্কর কিছু হবে। তুমি সব সময় আমাকে এমন ভয় দেখাও কেন? কারণ তুমি শুধু ভয়ের ভাষাই বোঝো। সাবধানে থেকো। আরহাম বেরিয়ে যাওয়ার পর যারা নিজের রুমে ফিরে এলো। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, কিভাবে সে তার আব্বুকে বাঁচাবে। যারা তার ফোনটা হাতে নিয়ে দাদিকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর দাদি ফোন ধরলেন। হ্যালো দাদু ভাই, তুই কেমন আছিস? দাদি, আমি ভালো নেই, আমার মনে অনেক ভয় কাজ করছে। কি হয়েছে রে মা? তুই আরহামের সাথে ঝগড়া করেছিস? দাদি, আরহাম আমাদের সাথে অনেক বড় প্রতারণা করছে। ও জলিল চাচার সাথে হাত মিলিয়েছে। আমি নিজের চোখে একটা ফাইল দেখেছি। তুই শান্ত হ যারা, আমি জানি আরহাম কি করেছে। তুমি জানো দাদি, তুমি সব জেনেও চুপ করে আছো কেন? আরহাম তো আমাদের সব কিছু শেষ করে দেবে। আরহামের মনে অনেক কষ্ট রে যারা, ও যা করেছে রাগের বশে করেছে। তুই ওকে একটু সময় দে, ও আসলে খুব ভালো ছেলে। ও ভালো ছেলে না দাদি, ও একটা পাষাণ। তুমি আমাকে সত্যিটা বলো দাদি, আমাদের সাথে ওর কিসের শত্রুতা? তুই শুধু একটা কথা মনে রাখবি যারা, জলিল চাচাকে একদম বিশ্বাস করবি না। ওই লোকটা আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু। আর আরহামের উপর ভরসা রাখ। ও হয়তো তোকে কষ্ট দিয়েছে, কিন্তু ও কখনো তোর বড় কোনো ক্ষতি হতে দেবে না। দাদি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলেন। যারা শূন্য দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। দাদি কেন আরহামকে এত সাপোর্ট করছে, আর জলিল চাচার আসল রূপটা কি? যারা কিছুই মেলাতে পারছে না। সারাদিন যারা রুমে বসেই কাটালো। বিকেলে মেহমানরা আসতে শুরু করলো। যারা বাধ্য হয়ে আরহামের দেওয়া সেই লাল নেটের শাড়িটা পরলো। শাড়িটাতে যারাকে পরীর মতো সুন্দর লাগছিল। সে নিচে নামতেই সবার চোখ তার উপর আটকে গেল। আরহাম তখন ড্রয়িং রুমে বসে এক মেহমানের সাথে কথা বলছিল। যারাকে দেখে সে কথা বলা থামিয়ে এক দৃষ্টি তাকিয়ে রইল। যারা, তোমাকে আজ যা সুন্দর লাগছে না, কারোর নজর যেন না লাগে। আরাম, তোর চোখ তো দেখি অন্যদিকে সরছেই না। এত সুন্দর বউ পেলে
মানুষ তো এমনি হয়ে যাবে। ভাইয়া তুমি চুপ করবে, মেহমানরা হাসছে। আমাকে রান্নাঘরে একটু কাজ আছে আপু, আমি আসছি। জারা দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। আরহামের ওইভাবে তাকিয়ে থাকাটা তাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। কিছুক্ষণ পর আরহাম রান্নাঘরে ঢুকলো। সেখানে তখন কেউ ছিল না। যারা একটা প্লেটে মিষ্টি সাজাচ্ছিল, আরহাম পেছন থেকে এসে জারার কোমর জড়িয়ে ধরলো। যারা চমকে উঠে পেছনের দিকে তাকালো। তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখুক, আমি তো আমার বউকে ধরেছি, চুরি তো আর করিনি। অ্যাডভান্স হবে না বলে দিচ্ছি, হাত ছাড়ো আমার। নিজের বউয়ের কাছে অ্যাডভান্স হতে আমার কারো পারমিশন লাগে না। তোমাকে আজ সত্যি অন্যরকম লাগছে যারা। তুমি সকালবেলা একরকম আর এখন আরেক রকম আচরণ করছো কেন? তোমার কোন রূপটা সত্যি? আমার দুটো রূপই সত্যি, শুধু সময় আর পরিস্থিতি অনুযায়ী বদলায়। আরহাম জারার ঘাড়ে আলতো করে চুমু খেলো। জারা চোখ বন্ধ করে ফেললো। আরহামের ভালোবাসার কাছে সে বারবার হেরে যায়। মেহমানরা চলে যাওয়ার পর রাত অনেক গভীর হলো। সবাই ঘুমিয়ে পড়েছে, আরহামও গভীর ঘুমে আচ্ছন্ন। জারার হঠাৎ খুব পানি তেষ্টা পেল। সে টেবিলের দিকে তাকিয়ে দেখলো জগের পানি শেষ। যারা ধীরে ধীরে বিছানা থেকে উঠে কিচেনের দিকে রওনা হলো। পুরো বাড়ি অন্ধকার, শুধু কিচেনের কাছে একটা ডিম লাইট জ্বলছে। যারা কিচেনে ঢোকার ঠিক আগে একটা চাপা গলার আওয়াজ শুনতে পেল। কেউ একজন খুব নিচু স্বরে ফোনে কথা বলছে। তুমি একদম চিন্তা করো না সামিরা, আমি সব পেপারস রেডি করে রেখেছি। আরহাম ভাবছে সব ওর কন্ট্রোলে, কিন্তু আসল খেলা তো আমরা খেলছি। আকবর চৌধুরী কালকের মধ্যে সব প্রপার্টি হারাবে আর তার সাথে আহামও নিঃস্ব হয়ে যাবে। হ্যাঁ, ওই আরহামের এত অহংকার, ওকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। তুমি শুধু জলিলকে বলো কাল সকালের কাজটা যেন ঠিকঠাক হয়। যারা বুকের ভেতরটা ধক করে উঠল। শিরিন খালা আর সামিরা মিলে আরহামের সাথেও বেইমানি করছে। আরহাম ভাবছে সে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আসলে সে নিজে একটা বড় ফাঁদে পা দিয়েছে। যারা এক পা পিছিয়ে যেতেই তার পা লেগে একটা কাচের ফুলদানি সজোরে ফ্লোরে পড়ে ভেঙে গেল। বিকট শব্দে পুরো বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল। কে ওখানে? কে দাঁড়িয়ে আছে ওখানে? শিরিন খালা দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে তীব্র আতঙ্ক আর রাগ। যারা ভয়ে জমে গেল। ঠিক সেই মুহূর্তে উপর থেকে আরহামের গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো। এত রাতে নিচে কিসের আওয়াজ হলো? যারা, তুমি ওখানে কি করছো? শিরিন খালা আর যারা দুজনেই সিঁড়ির দিকে তাকালো। আরহাম ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তার দৃষ্টি যারার দিকে হলেও শিরিন খালার মুখের ঘাম আর কাপা হাত আরহামের নজর এড়ালো না। আরহাম সোজা এসে যারার সামনে দাঁড়ালো। কি হয়েছে এখানে? এই ফুলদানি কিভাবে ভাঙলো? আমি আসলে পানি খেতে এসেছিলাম, অন্ধকারে দেখতে পাইনি। হ্যাঁ আরহাম, ও তো কিছুই দেখে চলে না। জমিদার বাড়ির মেয়ে তো সব ভেঙে চড়ে একাকার করে দিচ্ছে। খালামণি, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছিল, তাই একটু ওষুধ নিতে এসেছিলাম। আমি যাই, এখন আমার ঘুম পাচ্ছে। শিরিন খালা খুব তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে চলে গেলেন। আরহাম জারার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। জারার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে। আরহাম জারার হাত ধরলো। তুমি আমাকে কিছু লুকাচ্ছ যারা? তোমার হাত এত ঠান্ডা কেন? আমি কিছু লুকাচ্ছি না, আমার ভয় লাগছে। আমাকে রুমে নিয়ে চলো প্লিজ। তুমি যদি আমাকে সত্যিটা না বলো, আমি কিন্তু নিজে ঠিকই বের করে নেব, আর তখন কিন্তু ফল খুব খারাপ হবে। আরহাম, তুমি বড় কোনো বিপদে পড়তে যাচ্ছ। তুমি যাদের বিশ্বাস করছো তারা তোমার সাথে বেইমানি করছে। তুমি এসব কি বলছো? কার কথা বলছো তুমি? আমি সব শুনেছি আরহাম। তোমার ওই সামিরা আর শিরিন খালা মিলে তোমাকে ধ্বংস করার প্ল্যান করছে। তুমি ওদের বিশ্বাস করো না। আরহামের চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে জারার হাতটা আরো শক্ত করে ধরল। যারা ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু আরহামের সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় তখন অন্য এক চিন্তার ঝড় বইছে। তুমি কি জানো তুমি কার নামে এসব বলছো? সামিরা আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, আর খালামণি আমার মায়ের মতো। তুমি শুধু নিজের পরিবারকে বাঁচানোর জন্য এদের নামে মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না আরহাম, তুমি প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো। ওরা তোমার সব প্রপার্টি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। চুপ করো তুমি, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমার মন ঘোরানোর জন্য এত নোংরা একটা চাল চালবে আমি ভাবতেও পারিনি। তুমি এত অন্ধ কেন আরহাম? আমি নিজের কানে ওদের কথা শুনেছি। ওরা জলিল চাচার সাথে মিলে
তোমাকে আর আমার আব্বুকে একেবারে শেষ করে দেবে। তুমি যদি আর একটা কথা বলো যারা, আমি কিন্তু ভুলে যাব তুমি কে। আমার বিশ্বস্ত মানুষদের নিয়ে আমি কোনো বাজে কথা সহ্য করব না। আরহাম জারাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল। জারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে বুঝতে পারছিল না কিভাবে আরহামকে সত্যিটা বোঝাবে। রুমে ঢুকে আরহাম জারাকে বিছানায় বসিয়ে দিল এবং নিচে ব্যালকনিতে চলে গেল। সে একটা সিগারেট ধরিয়ে গভীর চিন্তায় মগ্ন হলো। জারার কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল বারবার। আরহাম জানে যারা খুব সহজ সরল একটা মেয়ে, সে এত বড় মিথ্যা বানাতে পারবে না। কিন্তু সামিরাকে সন্দেহ করার মতো কোনো কারণ আরহামের কাছে নেই। তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু কাল সকালে যখন সব শেষ হয়ে যাবে তখন তুমি ঠিকই বুঝবে। তুমি ঘুমাও যারা, আমার মাথা এখন কাজ করছে না। তুমি ঘুমাবা না। তুমি যতক্ষণ না আমার কথা শুনছো আমি ঘুমাবো না। তুমি কি চাও আমি এক্ষুনি খালামণিকে ডেকে সব জিজ্ঞেস করি? তুমি জানো এর ফল কি হতে পারে। তুমি যা খুশি করো, কিন্তু কাল সকালে কোনো পেপারে সাইন করার আগে ভালো করে চেক করে নিও। আরহাম সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে রুমে ঢুকলো। সে সোজা জারার কাছে এসে তার দুই কাঁধ ধরল। আরহামের চোখে এখন আর কোনো রাগ নেই, বরং একটা অদ্ভুত অসহায়ত্ব কাজ করছে। তুমি সত্যি বলছো যারা? তুমি নিজের কানে শুনেছো সামিরা খালামণির সাথে কথা বলছিল? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমার কসম খেয়ে বলছি। যদি তোমার কথা সত্যি হয় তাহলে এর শেষ খুব ভয়ঙ্কর হবে। আমি কাউকে ছাড়বো না। আরহাম দ্রুত নিজের ফোনটা হাতে নিল এবং মীরকে কল করলো। এত রাতে কল দেখে মীর একটু ঘাবড়ে গেল। হ্যালো আরহাম, এত রাতে কি হলো? তুই এক্ষুনি সামিরার সব ব্যাকগ্রাউন্ড চেক কর। ওর রিসেন্ট সব কল লিস্ট আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমার 10 মিনিটের মধ্যে চাই। কেন, কি হয়েছে? সামিরা তো আমাদের বিশ্বাস্ত লোক। তুই যা বলছিস তাই কর। কাল সকালের মিটিং ক্যান্সেল কর। আমি যতক্ষণ না বলছি কোনো পেপারে আমি সাইন করব না। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। আরহাম ফোনটা রেখে দিয়ে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। সে জারার দিকে তাকিয়ে দেখলো যারা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। আরহাম ধীর পায়ে জারার পাশে এসে বসলো। আমি জানি না তুমি সত্যি বলছো নাকি মিথ্যা, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি আমাকে অন্তত একবার বিশ্বাস তো করলে। বিশ্বাস আমি কাউকেই করি না যারা, কিন্তু তোমার চোখে আমি কোনো ছলনা দেখতে পাচ্ছি না। আরহাম জারার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। জারার বুকের ভেতরটা শান্ত হলো। সে বুঝতে পারলো আরহামের কঠিন আবরণের নিচে একটা খুব নরম মন আছে, যাকে সবাই শুধু ব্যবহার করেছে। জারা আরহামের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। আরহামও জারাকে নিজের সাথে জড়িয়ে নিল। দুজনেই জানে কাল সকালটা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে আরহামের ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা মীরের কাছ থেকে। কি হয়েছে? মীর ভাইয়া কি বলছে? তুমি যা বলছিলে তাই সত্যি যারা। সামিরার অ্যাকাউন্টে কাল বিকেলে একটা বিশাল অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে, আর সেটা করেছে জলিল চাচা। আমি তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এখন তুমি কি করবে? এবার আসল খেলা শুরু হবে। আরহামকে ধোঁকা দেওয়ার শাস্তি ওদের পেতেই হবে। আরহামের ঠোঁটে একটা ক্রূর হাসি ফুটে উঠল। যারা বুঝতে পারলো সকালে জমিদার বাড়িতে এক বিশাল ঝড় উঠতে চলেছে, আর সেই ঝড়ে অনেক মুখোশ খুলে পড়বে। তুমি সারা রাত ঘুমাওনি। আমার চোখে এখন ঘুম নেই। কাল রাতে তোমার কথাগুলো আমাকে শান্তিতে থাকতে দেয়নি। মীর ভাইয়া কি জানালো? সামিরার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তো সত্যি, তাই না? সত্যি, কিন্তু তার পেছনের কারণটা তুমি যা ভাবছো তা নয়। আরহামের গলাটা অস্বাভাবিক রকম শান্ত শোনাচ্ছে। সে ল্যাপটপের স্ক্রিনটা জারার দিকে ঘুরিয়ে দিল। জারা দেখলো সেখানে সামিরার একটা মেইল খোলা। মেইলে লেখা আছে যে জলিল চাচার কাছ থেকে সামিরা একটা পুরনো প্রজেক্টের বকেয়া টাকা আদায় করেছে আরহামের কোম্পানির জন্যই। এটা তো একটা সাজানো নাটক আরহাম। তুমি বুঝতে পারছো না কেন? ওরা ধরা পড়ে যাওয়ার ভয়ে এখন এইসব বানাচ্ছে। চুপ করো যারা, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। সামিরা এই কোম্পানির জন্য কত রাত না ঘুমিয়ে কাজ করেছে সেটা আমি জানি। আর জলিল চাচা ওই টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করতে দেরি করছিল বলে সামিরা নিজের অ্যাকাউন্টে নিয়ে আমাকে অবাক করতে চেয়েছিল। তুমি এত বড় একজন বিজনেসম্যান হয়ে এত বোকা একটা কথা বিশ্বাস করে নিলে? আমি বোকা নই যারা, বোকা হচ্ছ তুমি। তুমি নিজের আব্বুকে বাঁচানোর জন্য এখন আমার বিশ্বস্ত মানুষদের নামে মিথ্যা বলছো। কাল রাতে আমি মুহূর্তের জন্য তোমার কথাই বিশ্বাস করে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আরহাম ল্যাপটপটা বন্ধ করে ধপ করে বিছানায় বসলো।
তার চোখ মুখ রাগে শক্ত হয়ে আছে। যারা বুঝতে পারছে আরহামকে এই মুহূর্তে কোনোভাবেই সত্যিটা বোঝানো সম্ভব নয়। শিরিন খালা আর সামিরা খুব সাবধানে নিজেদের গুটি সাজিয়েছে। তুমি যদি আজ কোনো পেপারে সাইন করো তাহলে আমার আব্বু রাস্তায় এসে দাঁড়াবে। তুমি এটা হতে দিতে পারো না আরহাম। তোমার আব্বু তো আমার পরিবারকে রাস্তায় নামিয়েছিল। সেদিন আমার আব্বুর কি অবস্থা হয়েছিল জানো? আমার মায়ের চোখের পানি আমি নিজে দেখেছি। আজ সেই একই কষ্ট তোমার পরিবারকে পেতে হবে। আমার আব্বু এমন কাজ করতেই পারে না, তুমি ভুল জানো আরহাম। আমার নিজের চোখ আর প্রমাণ কখনো ভুল হতে পারে না যারা। আজ সকাল 10টায় আকবর চৌধুরীর সব জমিদারি আমার নামে হবে, আর এই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। আরহাম ওটা আলমারি থেকে নিজের জন্য একটা কালো স্যুট বের করলো। যারা দৌড়ে গিয়ে আরহামের হাত চেপে ধরলো। তার দুই চোখে পানি টলমল করছে। আমি তোমার পায়ে পড়ছি আরহাম, তুমি আমার আব্বুকে কিছু বলো না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু আমার পরিবারকে ধ্বংস করো না। তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করো না যারা। আমার প্রতিশোধের আগুন এত সহজে নিভবে না। তুমি আজ এই রুম থেকে এক পাও বাইরে বের হবে না। তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি সবাইকে তোমার আসল রূপটা বলে দেব। আমার আসল রূপ সবাই জানে, শুধু তুমি জানতে না। এখন থেকে তুমি এই রুমেই থাকবে যতক্ষণ না আমি ফিরে আসি। আরহাম এক ঝটকায় জারার হাতটা ছাড়িয়ে নিল। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে দরজাটা লক করে দিল। যারা দরজায় ধাক্কা দিতে শুরু করলো। দরজা খোলো আরহাম, তুমি এমন করতে পারো না, আমাকে বের হতে দাও। জারার চিৎকারে কেউ সাড়া দিল না। সে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে সে একটা বিশাল পাথরের দেয়ালে মাথা ঠুকছে। এদিকে আরহাম নিচে নেমে ড্রয়িং রুমে এলো। সেখানে মীর আর সামিরা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং স্যার, সব পেপারস একদম রেডি। আমরা কি বের হব? হ্যাঁ, বের হব, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি সামিরা, ভবিষ্যতে কোম্পানির কোনো টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবে না। জি স্যার, আমি আর কখনো এমন করব না। আমি শুধু আপনার কাজটা সহজ করতে চেয়েছিলাম। আরহাম, তুই কি সত্যি কাজটা আজই করতে চাস? তোর কি মনে হয় না আকবর চৌধুরীর সাথে একবার কথা বলা উচিত? আমি কারোর সাথে কথা বলতে চাই না মীর, আমার শুধু প্রতিশোধ চাই। চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আরহাম বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলো। গাড়ি সোজা আকবর চৌধুরী জমিদার বাড়ির দিকে ছুটতে লাগলো। আরহামের বুকের ভেতরটা অদ্ভুতভাবে খালি লাগছে। জারার কান্না মাখা মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। অন্যদিকে জারা রুমে আটকা পড়ে ছটফট করছে। সে তার ফোনটা হাতে নিয়ে ফাহিম ভাইয়াকে কল করলো। হ্যালো যারা, তুই এত সকালে ফোন করেছিস, সব ঠিক আছে তো? ভাইয়া, আব্বু কোথায়? আব্বুকে বলো এক্ষুনি জলিল চাচাকে বাড়ি থেকে বের করে দিতে। ওরা সবাই মিলে আমাদের ধ্বংস করার প্ল্যান করছে। তুই আবার পাগল হয়ে গেছিস যারা? জলিল চাচা তো আব্বুর পাশেই বসে আছে। আহরাম তো আজ আমাদের বাড়িতে একটা বড় প্রজেক্টরে সাইন করতে আসছে। ওটা কোনো প্রজেক্ট না ভাইয়া, আরহাম সব প্রপার্টি নিজের নামে করে নেওয়ার জন্য আসছে। তুমি আব্বুকে পেপারে সাইন করতে নিষেধ করো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আহরাম কেন এমন করবে? ও তো আমাদের জামাই। তুই এসব আজে বাজে কথা বলা বন্ধ কর। ফাহিম জারার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। যারা বুঝতে পারলো তার পরিবারের সবার চোখে একটা ঘোরের চশমা পরানো হয়েছে। আর আমার জলিল চাচা মিলে এত সুন্দর একটা ফাঁদ তৈরি করেছে যে কেউ সেটা বুঝতে পারছে না। যারা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। 3 তলার এই রুম থেকে লাফ দেওয়া অসম্ভব। তাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। যারা সারাদিন এক ফোঁটা পানিও মুখে দেয়নি। হঠাৎ দরজার লক খোলার শব্দ হলো। আরহাম ধীর পায়ে রুমে ঢুকলো। তার চোখ মুখ খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি এসেছো? তুমি কি করেছো আমার পরিবারের সাথে? আমি যা চেয়েছিলাম তাই করেছি। আকবর চৌধুরীর জমিদারি এখন শুধুই একটা ইতিহাস। তুমি একটা পাষাণ। তুমি আমার আব্বুকে ঠকিয়েছো। আমি কাউকে ঠকাইনি, আমি শুধু আমার পাওনা জিনিসটা বুঝে নিয়েছি। তোমার আব্বু তো নিজেই হাসি মুখে সব পেপারে সাইন করেছে। সে ভেবেছে আমি তাদের বিজনেসে ইনভেস্ট করছি। যখন আব্বু সত্যিটা জানবে তখন তার কি হবে তুমি ভেবেছো? তুমি একটা মানুষের বিশ্বাস নিয়ে খেলেছো। আরহাম কোনো কথা না বলে জারার দিকে এগিয়ে এলো। জারা পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল। আরহাম নিজের স্যুটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। সে জারার একদম কাছে এসে দাঁড়ালো। জারার চোখে স্পষ্ট ঘৃণা দেখতে পেল আরহাম। আমাকে এত ঘৃণা করো না যারা, এই ঘৃণা আমি সহ্য করতে পারি না। তুমি ঘৃণারই যোগ্য আরহাম, আমি তোমাকে কখনো মাফ করব না। আমার মাফের কোনো দরকার নেই, আর তুমি আমার বউ, আর এটাই একমাত্র
সত্যি। আরহাম এক ঝটকায় জারাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। জারা আরহামের বুকে সজোরে কিল মারতে লাগলো, কিন্তু আরহামের পাথরের মতো শরীরে সেটা কোনো দাগই কাটতে পারলো না। আরহাম জারার 2 হাত শক্ত করে ধরে তাকে বিছানায় ফেলে দিল। জারার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার মতো একটা অমানুষের সাথে থাকতে চাই না। তুমি চাইলেও আমি তোমাকে ছাড়বো না যারা, তুমি আমার, শুধু আমার। আরহাম খুব আগ্রাসীভাবে জারার ঠোঁটে চুমু খেতে শুরু করলো। তার চুম্বনে কোনো কোমলতা ছিল না, ছিল শুধু একটা অধিকার খাটানোর তীব্র জেদ। যারা প্রথমে খুব শক্ত হয়ে থাকলেও আরহামের স্পর্শের গভীরতায় তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগলো। আরহাম জারার ঘাড়ে আর গলায় মুখ গুজে পাগলের মতো ভালোবাসতে লাগলো। জারার শাড়িটা কখন যে ফ্লোরে লুটিয়ে পড়লো সেটা তারা কেউই খেয়াল করলো না। তুমি আমাকে পাগল করে দিচ্ছ যারা, আমি চাইলেও তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। তুমি আমাকে ভালোবাসো না আরহাম, তুমি শুধু আমাকে ব্যবহার করছো। আমি তোমাকে ভালোবাসতে চাই যারা, কিন্তু আমার ভেতরের আগুনটা আমাকে শান্ত হতে দেয় না। আরহামের গলার স্বর হঠাৎ করেই খুব নরম আর কাতর শোনালো। সে জারার চোখে জমে থাকা পানিটা নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। আরহামের এই পরিবর্তন জারাকে অবাক করে দিল। মানুষটা বাইরে থেকে যতটা কঠোর, ভিতর থেকে ততটাই ভাঙা। আরহাম খুব যত্ন আর আবেগের সাথে জারাকে নিজের করে নিতে শুরু করলো। ঘরের পরিবেশটা একটা মাদকতাময় ভালোবাসায় ভরে উঠল। জারার সব রাগ আর অভিমান আরহামের উষ্ণ স্পর্শে গলে পানি হয়ে গেল। দুজনের শরীর আর মন এক হয়ে এক অদ্ভুত প্রশান্তি পেল। গভীর রাতে আরহাম জারার পাশে শুয়ে আছে, জারার মাথাটা আরহামের বুকের উপর রাখা। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আরহাম? আমি জানি না যারা, তবে তোমাকে ছাড়া আমি নিজের জীবনটা ভাবতে পারি না। তাহলে কেন আমার পরিবারকে এইভাবে কষ্ট দিচ্ছ? আমি তো তোমারই অংশ, আমার কষ্টকে তুমি দেখতে পাও না? আমার বাবার কষ্টটাও তো আমাকে দেখতে হয়েছিল যারা, আমি সেই স্মৃতিগুলো মুছতে পারি না। কিন্তু যদি প্রমাণ হয় যে আমার আব্বু নির্দোষ ছিল, তাহলে তুমি কি করবে? আরহাম কিছুক্ষণ চুপ করে রইল। সে জারার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তার মাথার ভেতর অনেকগুলো চিন্তার জট পাকিয়ে আছে। যদি প্রমাণ হয় আকবর চৌধুরী নির্দোষ, তবে আমি নিজে তার পায়ে ধরে ক্ষমা চাইব, আর যে আসল কালপ্রিট তাকে আমি নিজের হাতে শেষ করে দেব। তুমি আমাকে একবার সুযোগ দাও আরহাম, আমি তোমাকে প্রমাণ করে দেব যে সামিরা আর শিরিন খালা মিলে তোমার সাথে বেইমানি করেছে। তুমি শুধু শুধু জেদ করছো যারা, আমি সব চেক করেছি। তুমি শুধু পেপার দেখেছো, কিন্তু পেপারের আড়ালের সত্যিটা দেখোনি। আমাকে শুধু কালকের দিনটা সময় দাও। আরহাম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক আছে, কালকের দিনটা তোমার, কিন্তু তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আর কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলবে না। আমি কথা দিচ্ছি আরহাম, কাল সব সত্যি তোমার সামনে আসবে। সকালের আলো ফুটতেই জারা বিছানা থেকে উঠে পড়ল। আরহাম তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। জারা খুব সন্তর্পণে রুম থেকে বেরিয়ে সোজা শিরিন খালার রুমের দিকে গেল। শিরিন খালা তখনও ঘুমাচ্ছেন। জারা খুব সাবধানে খালার রুমের ভেতর ঢুকলো। সে খালার আলমারি আর ড্রয়ারগুলো চেক করতে শুরু করলো। হঠাৎ তার চোখ গেল একটা পুরনো ফাইলের উপর। ফাইলটা ড্রয়ারের একদম নিচে লুকোনো ছিল। এই ফাইলে নিশ্চয়ই এমন কিছু আছে যা আরহামের জানা দরকার। যারা কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুলল। ভেতরে কিছু পুরনো জমির দলিল আর একটা ডায়েরি। ডায়েরিটা আরহামের আব্বু রশিদ আহমেদের। যারা ডায়েরির পাতা উল্টাতে শুরু করলো। একটা পেজে এসে তার চোখ আটকে গেল। সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে শিরিন খালা আর জলিল মিলে কোম্পানির প্রচুর টাকা আত্মসাৎ করেছে এবং সেই দায় আকবর চৌধুরীর উপর চাপানোর প্ল্যান করছে। ইয়া আল্লাহ, আব্বু সত্যিই নির্দোষ ছিল। শিরিন খালাই সব নষ্টের মূল। যারা ডায়েরিটা বুকে চেপে ধরে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই শিরিন খালা ঘুম থেকে উঠে পড়লেন। জারাকে নিজের রুমে দেখে তার চোখ কপালে উঠে গেল। তুমি আমার রুমে কি করছো? তোমার হাতে ওটা কি? এটা আপনার পাপের প্রমাণ খালামণি। আপনি আরহামের আব্বুকে পথে বসিয়েছেন আর দোষ দিয়েছেন আমার আব্বুকে। আজ আপনার সব সত্যি সবার সামনে আসবে। তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো যারা। এই ডায়েরি যদি আরহামের হাতে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। আমাকে ওটা দিয়ে দাও। শিরিন খালা জারার দিকে তেড়ে এলেন। জারার ডায়েরিটা শক্ত করে ধরে পেছনে সরে গেল। আমি এটা কিছুতেই আপনাকে দেব না। আরহাম আজ জানতে পারবে আপনি কত বড় প্রতারক। আমি তোমাকে এই ঘর থেকে বের হতেই দেব না। তুমি জানো না আমি কি করতে পারি। শিরিন খালা একটা ভারী ফুলদানি হাতে নিয়ে জারার দিকে ছুঁড়ে মারলেন। জারা মাথা সরিয়ে নেওয়ায় ফুলদানিটা সজোরের দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। যারা সুযোগ বুঝে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। সেই সোজা আরহামের রুমের দিকে ছুটল। আরহাম,
আরহাম দরজা খোলো। আরহাম ধরফর করে ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। যারা হাঁপাতে হাঁপাতে আরহামের বুকে এসে পড়ল। তার হাতে সে পুরনো ডায়েরিটা। পেছন পেছন শিরিন খালাও ছুটে এলেন। তার চোখে মুখে চরম আতঙ্ক। কি হয়েছে যারা? তুমি এত হাঁপাচ্ছ কেন? আর খালামণি, আপনি এত সকালে এখানে? আরহাম, এই ডায়েরিটা পড়ো। এটা তোমার আব্বুর ডায়েরি। এখানে সব লেখা আছে খালামণি আর জলিল চাচা কিভাবে তোমার আব্বুকে ঠকিয়েছিল। আরহাম, তুই এই পাগল মেয়ের কথা বিশ্বাস করিস না। ও এসব মিথ্যা বানাচ্ছে। ও আমার রুম থেকে চুরি করে পালাচ্ছিল। আপনি চুপ করুন খালামণি। যারা, ডায়েরিটা আমাকে দাও। আরহাম জারার হাত থেকে ডায়েরিটা নিয়ে পাতা উল্টাতে শুরু করলো। জারার দেখিয়ে দেওয়া পেজটা এসে আরহামের চোখ আটকে গেল। সে নিজের আব্বুর হাতের লেখা খুব ভালো করেই চেনে। লেখাগুলো পড়তে পড়তে আরহামের চোখ দুটো লাল হয়ে উঠল। তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। এটা কি লেখা আছে খালামণি? আপনি জলিল চাচার সাথে মিলে আমার আব্বুর টাকা চুরি করেছিলেন? আরহাম, তুই আমাকে সন্দেহ করছিস? আমি তোর নিজের খালা। এই ডায়েরিটা মিথ্যা। আকবর চৌধুরী নিজে এটা বানিয়ে তোর বাবাকে দিয়েছিল। আমার আব্বু এত বোকা ছিল না যে কেউ একটা মিথ্যা ডায়েরি দিলে সেটা নিজের কাছে লুকিয়ে রাখবে। আর আপনি যদি নির্দোষী হন তাহলে যারাকে মারার জন্য ফুলদানি ছুঁড়েছিলেন কেন? আমি নিজের কানে ফুলদানি ভাঙার শব্দ শুনেছি। শিরিন খালা এবার আর কোনো কথা বলতে পারলেন না। তার সারা শরীর কাঁপছে। আরহাম রাগে ফুঁসতে ফুঁসতে শিরিন খালার দিকে এগিয়ে গেল। আপনি আমার মায়ের বোন হয়ে আমাদের সাথে এত বড় বেইমানি করলেন, আর আমি আপনার কথায় বিশ্বাস করে আকবর চৌধুরীকে নিজের সবচেয়ে বড় শত্রু বানিয়ে নিলাম। শুধু খালামণি না আরহাম, সামিরাও এদের সাথে জড়িত। তুমি সামিরাকে এক্ষুনি ফোন করো। আমি কাউকে ছাড়বো না আজ। মীরকে ডাকছি আমি। আরহাম ফোন হাতে নিতেই শিরিন খালা হঠাৎ করে একটা ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করলেন। তার এই অদ্ভুত হাসিতে যারা আর আরহাম দুজনেই থমকে গেল। তুই মীরাকে ডাকবি ডাক। তুই পুলিশকে ডাকলেও আমার কিছু করতে পারবি না আরহাম, কারণ তোর সব সম্পত্তি এখন আমার আর জলিলের নামে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার সম্পত্তি আমি কাল আকবর চৌধুরীর জমিদারি নিজের নামে করেছি। তুই নিজের নামে করিসনি বোকা ছেলে। তুই যে পেপারসগুলোতে সাইন করেছিলি সেগুলো সামিরা অনেক আগেই বদলে দিয়েছিল। তুই জলিলের নামে সব প্রপার্টি ট্রান্সফার করেছিস। আরহামের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শিরিন খালার দিকে তাকিয়ে রইল। সামিরা এত বড় ধোঁকা দিতে পারে সেটা আরহাম স্বপ্নেও ভাবেনি। যারা আরহামের হাত শক্ত করে ধরে রাখলো। তুমি ভয় পেও না আরহাম, আমরা এটা আইনিভাবে লড়বো। আইনিভাবে লড়তে গেলে টাকা লাগে পিচ্চি বউ। আর আরহাম চৌধুরী এখন রাস্তার ভিখারি। ওর কাছে এক কানা করেও নেই। আমি ভিখারি হই আর যাই হই, আপনাদের আমি এত সহজে জিততে দেব না। আপনারা আমার সাথে খেলা করেছেন, এবার আমি আপনাদের সাথে খেলবো। আরহাম ফোন করে মীরকে ডাকলো, কিন্তু মীরের ফোন বন্ধ পাওয়া গেল। আরহাম বারবার ট্রাই করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তুই কাকে খুঁজছিস আরহাম? মীরকে? মীর তো কাল রাতেই দেশ ছেড়ে পালিয়েছে। ওই তো আমাদের আসল লোক ছিল যে তোকে দিনের পর দিন ভুল বুঝিয়েছে। এই কথাটা আরহামের বুকের ভেতর একটা বিশাল ধাক্কা দিল। মীর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। মীরও তার সাথে বেমালি করলো। যারা বুঝতে পারলো আরহাম চারদিক থেকে একটা বিশাল চক্রজালে ফেঁসে গেছে। মীর এমন করতে পারে না। আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলছি না। তুই চাইলে সামিরকে ফোন করে দেখতে পারিস। ওরাও এখন অনেক দূরে। আরহাম সোফায় ধপ করে বসে পড়ল। তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তারাই তার পিঠে ছুরি মেরেছে। আর সে যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই যারা আজ তার পাশে দাঁড়িয়ে আছে। তুমি ভেঙে পড়ো না আরহাম, আমি তোমার সাথে আছি। আমার আব্বুকে ডাকছি আমি। আব্বু নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করতে পারবে। আমি কোন মুখে তোমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াবো যারা? আমি তো তাকেও নিঃস্ব করে দিয়েছি। আব্বু তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে, সে ঠিকই তোমাকে ক্ষমা করে দেবে। যারা নিজের ফোন থেকে আকবর চৌধুরীকে কল করলো। ফোনটা রিসিভ হতেই যারা হাওমাও করে কেঁদে উঠল। আব্বু, তুমি তাড়াতাড়ি আমাদের এখানে এসো। আরহামের সব কিছু শেষ হয়ে গেছে। তুই শান্ত হ মা, শান্ত হ। আমি সব জানি, আমি আসছি। আকবর চৌধুরীর গলাটা খুব শান্ত শোনাচ্ছিল। যারা অবাক হয়ে ফোনটা কেটে দিল। আব্বু সব জানে মানে কি? সে আরহামের দিকে তাকিয়ে সব কথা জানালো। আরহামের চোখেও বিস্ময়। কিছুক্ষণের মধ্যেই আকবর চৌধুরী ফাহিম ভাইয়াকে নিয়ে আরহামদের বাড়িতে এসে পৌঁছালেন। তাদের সাথে কয়েকজন পুলিশ অফিসারও আছে। পুলিশ কেন এনেছো আকবর? তুমি ভেবেছো
পুলিশ এনে আমাকে ভয় দেখাবে? সব পেপার আমার নামে আছে। পেপার তোমার নামে নেই সেলিন, পেপার আছে আরহামের নামে। আপনি এসব কি বলছেন? খালামণি তো বলল সামিরা পেপার বদলে দিয়েছে। সামিরা পেপার বদলাতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে সেটা করতে পারেনি, কারণ সামিরা আর জলিলের প্ল্যানটা আমি অনেক আগেই ধরে ফেলেছিলাম। আরহাম আর যারা দুজনেই অবাক হয়ে আকবর চৌধুরীর দিকে তাকিয়ে রইল। পুরো গল্পটা এখন এক নতুন মোড় নিয়েছে। আকবর চৌধুরী মুচকে হাসলেন। আরহাম, তুমি কি ভেবেছিলে আমি এত সহজে নিজের জমিদারি একটা সইয়ের মাধ্যমে অন্যের হাতে তুলে দেবো? আমি তোমার বাবার মতো বোকা নই আরহাম, বোকা নই, বুঝলে? আমি কিছু বুঝতে পারছি না। আপনি তাহলে পেপারে সাইন করেছিলেন কেন? কারণ আমি চেয়েছিলাম আসল সাপগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে আসুক, আর সেটাই হয়েছে। আকবর চৌধুরী পুলিশ অফিসারকে ইশারা করলেন। পুলিশ এসে শিরিন খালাকে হাতকড়া করিয়ে দিল। শিরিন খালার আগে চিৎকার করতে লাগলেন। তুমি আমাকে এভাবে ধরতে পারো না আকবর, জলিল তোমাকে ছাড়বে না। জলিল আর সামিরাকে পুলিশ আগে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করেছে। ওরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল, আর তোমার সাধের মীর সে পালানোর আগেই আমার হাতে ধরা পড়েছে। আরহামের বুকের ভিতর জমে থাকা একটা বিশাল পাথর যেন নেমে গেল। সে আকবর চৌধুরীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তার চোখে অনুশোচনার পানি। আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনার অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিলাম। তুমি আমার জামাই আরহাম, যারা আমার জানের টুকরা। আমি কখনো তোমাদের তো ক্ষতি হতে দেব না। তুমি উঠে দাঁড়াও, দাঁড়াও, উঠে দাঁড়াও। আকবর চৌধুরী আরহামকে বুকে টেনে নিলেন। যারা দৌড়ে এসে দুজনকে একসাথে জড়িয়ে ধরল। এতদিনে জমে থাকা সব কালো মেঘ কেটে গিয়ে এক উজ্জ্বল সূর্য উকি দিতে শুরু করেছে। কিন্তু এই শান্তি কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে, নাকি জমিদার বাড়ির পুরনো কোনো রহস্য বা দাদি জীবনের কোনো না বলা কথা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে? পরের পর্বে লুকিয়ে আছে এই নতুন রহস্যের জাল। তুমি এখন শান্তিতে ঘুমাও আরহাম, সব ঝামেলা শেষ হয়ে গেছে। আব্বু, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি। আমাকে মাফ করে দিন। আমি রাগের বশে আপনার অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিলাম। এসব কথা আর মুখে আনবে না। তুমি আমার ছেলের মতো, মানুষ মাত্রেই ভুল হয়, আর তুমি তো একটা বিশাল ষড়যন্ত্রের শিকার ছিলে। যারা মা, তুই আরহামের খেয়াল রাখিস। আমি এখন আসি। তুমি আজ রাতটা থেকে যাও না আব্বু। এত রাতে কিভাবে যাবে? না রে মা, বাড়িতে তোর আম্মু একা আছে, সে খুব চিন্তা করবে। আমি কাল সকালে আবার আসবো। তুই একদম মন খারাপ করবি না, ঠিক আছে? একদম করবি না, হ্যাঁ? আমরা তাহলে আসছি আহম, সাবধানে থাকিস ভাই। আর আমার এই পাগল বোনটাকে একটু সামলে রাখিস, ও কিন্তু খুব জেদি। ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ। আমি জারার কোনো অযত্ন হতে দেব না। আপনারা সাবধানে যাবেন। আকবর চৌধুরী আর ফাহিম ভাইয়া বিদায় নিয়ে চলে গেলেন। পুরো বাড়িটা এখন একদম শান্ত। পুলিশ শিরিন খালা আর জলিল চাচাকে নিয়ে যাওয়ার পর থেকে বাড়ির পরিবেশটা যেন হালকা হয়ে গেছে। ফরিদা, ইয়াসমিন আর রশিদ আহমেদ নিজেদের রুমে ঘুমোতে গেছেন। আরহাম মেইন দরজা বন্ধ করে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। যারা তার পেছনে পেছনে আসছিল। আরহামের কাঁধের ব্যান্ডেজটা দেখে যারার খুব কষ্ট হচ্ছিল। রুমে ঢুকে আরহাম সোফায় ধপ করে বসে পড়ল। তার চোখ দুটো খুব ক্লান্ত দেখাচ্ছে। যারা এক গ্লাস পানি নিয়ে আরহামের সামনে এসে দাঁড়ালো। পানিটা খেয়ে নাও আরহাম, সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। আমার পানির তেষ্টা নেই যারা। আমার বুকের ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। আমি এত বোকা কিভাবে হলাম? নিজের কাছের মানুষদের চিনতে আমার এত ভুল হলো। তুমি বোকা নও আরহাম, তুমি শুধু নিজের পরিবারকে খুব ভালোবাসতে, আর ওরা সেই ভালোবাসার সুযোগ নিয়েছে। তুমি পানিটা খেয়ে নাও প্লিজ। আরহাম জারার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটা পানি শেষ করলো। গ্লাসটা টেবিলে রেখে সে জারার হাতটা শক্ত করে চেপে ধরলো। আরহামের চোখের কোণে পানি চিকচিক করছে। যারা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে আরহামের পায়ের কাছে ফ্লোরে বসে পড়লো এবং নিজের দুই হাত দিয়ে আরহামের হাতটা জড়িয়ে ধরলো। তুমি আমাকে ছেড়ে যাবে না তো যারা? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি। তুই চাইলে আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার পিচ্চি বউ, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি তো আমার সবটা জুড়ে আছো আরহাম।
আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে আমার জীবনে এসেছে। তুমি না থাকলে আমি হয়তো সারা জীবন অন্ধকারে হারিয়ে যেতাম। এবার অন্ধকার কেটে গেছে আরহাম। এবার আমাদের জীবনে শুধু আলো আর আলো। তুমি আর কোনো দিন ওই রাগীর রূপটা আমাকে দেখাবে না তো? আর কখনো না। আমি কথা দিচ্ছি যারা, এবার থেকে তুমি শুধু আমার ভালোবাসার রূপটাই দেখবে। আরহাম সোফা থেকে নিচে নেমে জারার পাশে ফ্লোরে বসলো। সে জারার চোখের পানিগুলো নিজের আঙ্গুল দিয়ে খুব আলতো করে মুছে দিল। জারার বুকের ভেতরটা অদ্ভুতভাবে দুকপুক করতে শুরু করলো। আরহামের চোখের দৃষ্টিতে আজ কোনো রাগ বা জেদ নেই, সেখানে আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। আরহাম ধীরে ধীরে জারার মুখের দিকে ঝুঁকে এলো। জারার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, সে লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। চোখ বন্ধ করলে কেন যারা? আমাকে দেখো, আমি আজ তোমাকে মন ভরে দেখতে চাই। আমার খুব লজ্জা করছে আরহাম, তুমি এইভাবে তাকালে আমি মরেই যাব। আমার বউয়ের লজ্জা তো আমাকেই ভাঙতে হবে। তুমি আজ খুব সুন্দর সেজেছ, নীল রঙে তোমাকে একদম পরীর মতো লাগছে। তুমি তো আমাকে এই শাড়িটা পরতে বাধ্য করেছিলে, তখন তো খুব ধমক দিচ্ছিলে। ধমক না দিলে কি তুমি আমার কথা শুনতে? তুমি তো সবসময় আমার উল্টো দিকে হাঁটতে ভালোবাসো। আরহাম জারার কপালে খুব গভীর একটা চুমু খেলো। তার ঠোঁটের উষ্ণতায় জারার সমস্ত শরীর শিউরে উঠল। আরহাম নিজের এক হাত দিয়ে জারার কোমর জড়িয়ে ধরলো এবং অন্য হাত দিয়ে জারার ঘাড়ে কাছের খোলা চুলগুলো সরিয়ে দিল। জারার ঘাড়ে কাছে আরহামের গরম নিঃশ্বাস পড়তেই জারা আরহামের শার্টের কলার খামচে ধরলো। আরহাম খুব ধীর এবং কোমলভাবে জারার ঘাড়ে চুমু খেতে শুরু করলো। তার প্রতিটি স্পর্শে ছিল এক অদ্ভুত মাদকতা, যা জারাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। আরহাম, আমাকে বিছানায় নিয়ে চলো, আমার শরীর কাঁপছে। তুমি আমাকে এত পাগল করে দিচ্ছ কেন যারা? আমি আর নিজেকে সামলাতে পারছি না। আরহাম জারাকে 5 কোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে জারার শাড়ির আঁচলটা খুব সন্তর্পণে সরিয়ে দিল। জারা নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। আরহাম হালকা হেসে জারার হাত দুটো সরিয়ে দিল এবং জারার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে খুব আলতো করে, তারপর ধীরে ধীরে খুব গভীরভাবে আরহাম জারাকে চুম্বন করতে লাগলো। জারার সব বাধা, সব দ্বিধা আরহামের এই তীব্র ভালোবাসার কাছে হার মানল। সে নিজের হাত দুটো আরহামের গলায় জড়িয়ে ধরে আরহামের চুম্বনে সাড়া দিতে শুরু করলো। রুমের পরিবেশটা মুহূর্তে এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠল। তুমি শুধু আমার যারা, এই পৃথিবীতে কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তো তোমারই হয়ে আছি আরহাম, তুমি আমাকে তোমার করে নাও। আমি তোমাকে একটু ব্যথা দেবো যারা, তুমি আমাকে আটকাতে পারবে না তো? আমি তোমার কোনো বাধাই মানবো না আজ, তুমি যা খুশি করো। আরহাম নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল। সে জারার শাড়ির পেনগুলো খুব সাবধানে খুলতে শুরু করলো। জারা নীল শাড়িটা ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে গেল। আরহাম মুগ্ধ দৃষ্টিতে জারার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক প্রবল অধিকার বোধ আর তৃষ্ণা কাজ করছে। আরহাম জারার গলার কাছে মুখ নিয়ে খুব আগ্রাসীভাবে ভালোবাসতে শুরু করলো। জারা ব্যথায় আর সুখে আরহামের পিঠ খামছে ধরল। দুজনের শরীর এক হয়ে এক নতুন সম্পর্কের জন্ম নিল। রাতে নীরবতা ভেঙে শুধু তাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। সমস্ত অভিমান, সমস্ত কষ্ট আর দূরত্বের অবসান ঘটিয়ে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। ভোরের মিষ্টি আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো, তখন আরহাম জারাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে। আরহাম, ওঠো, সকাল হয়ে গেছে, কেউ দেখে ফেললে খুব লজ্জা পাবো। কেউ দেখবে না, তুমি চুপচাপ ঘুমাও। আমার তোমাকে ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তুমি একটা আস্ত ফাঁকিবাজ। কাল রাতে তো খুব বড় বড় কথা বলছিলে, এখন বিছানা ছাড়তে পারছো না। কাল রাতের কথা মনে করিয়ে দিলে কিন্তু আমি আবার শুরু করব। তখন কিন্তু তুমি সামলাতে পারবে না। একদম অসভ্য লোক একটা। আমি যাচ্ছি ফ্রেশ হতে। জারা আরহামের বুকে আলতো করে একটা কিল মেরে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু আরহাম তাকে আবার টেনে নিজের উপরে ফেলে দিল। জারা খিলখিল করে হেসে উঠল। তাদের এই মিষ্টি খুনছুটির মাঝেই জারার ফোনটা বেজে উঠল। জারা ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে দাদির নম্বর ভাসছে। সে একটু অবাক হলো, এত সকালে দাদি কেন ফোন করবে? হ্যালো দাদি, তুমি এত সকালে ফোন করেছো, সব ঠিক আছে তো? হ্যালো দাদু ভাই। হ্যাঁ, সব ঠিক আছে। আমি শুধু জানতে চাইছিলাম আরহাম কেমন আছে। আরহাম ভালো আছে দাদি, আমরা সবাই খুব ভালো আছি। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না। আমি জানি তোরা ভালো আছিস, কিন্তু যারা তুই আরহামকে চোখে চোখে রাখবি। পুরোনো পাপ এত সহজে মরবে না। তুমি সব কি বলছো দাদি?
শিরিন খালার জলিল চাচা তো জেলে আছে, এখন আর কে আমাদের ক্ষতি করবে? জলিল চাচা জেলে গেছে, কিন্তু ওর বিষ এখনো শেষ হয়নি। তুই আরামকে সাবধানে থাকতে বলবি। আমি আর বেশি কথা বলতে পারছি না, রাখি এখন। দাদি খুব তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলেন। জারার বুকের ভেতরটা আবার কেমন যেন কেঁপে উঠল। দাদি বারবার পুরনো পাপের কথা কেন বলছেন? যারা চিন্তিত মুখে ফোনের দিকে তাকিয়ে রইল। আরহাম জারার মুখ দেখে বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে যারা? দাদি কি বললেন? তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? দাদি খুব অদ্ভুত কথা বলছিলেন। উনি বললেন জলিল চাচার বিষ নাকি এখনো শেষ হয়নি। দাদি তোমাকে সাবধানে থাকতে বললেন। দাদি হয়তো ভয় পেয়েছেন। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। জলিল চাচা এখন জেলের গরাদের পেছনে, সে আর আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু আমার মন বলছে দাদি কিছু একটা লুকাচ্ছেন। দাদি তো এমনি এমনি কথা বলেন না। তুমি বেশি ভাবছো পিচ্চি বউ। আমি আজই থানায় যাব। জলিল আর শিরিন খালার বয়ান রেকর্ড করা হবে। আমি নিজে ওদের শাস্তির ব্যবস্থা করব। আরহাম জারাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার নিজের মনের ভেতরেও একটা খটকা তৈরি হলো। দাদি আকবর চৌধুরীর পরিবারের হয়েও সবসময় আরহামকে কেন এত সাপোর্ট করতেন সেটা আরহাম এখনো মেলাতে পারেনি। আরহাম দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হলো। যারা তাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিল। আরহাম থানায় যাওয়ার জন্য বের হতেই যারা তাকে আটকে দিল। তুমি একা যেও না আরহাম, ফাহিম ভাইয়াকে সাথে নিয়ে যাও। আমি তো বাচ্চা নই যারা, আমি একাই সব সামলাতে পারবো। তুমি বাড়িতে সাবধানে থেকো। আরহাম গাড়ি নিয়ে সোজা শহরের প্রধান থানায় পৌঁছালো। সেখানে ইন্সপেক্টর শফিক তার জন্য অপেক্ষা করছিলেন। আরহাম সোজা লকআপের দিকে গেল। সেখানে একটা নোংরা সেলের ভেতর জলিল চাচা আর শিরিন খালা বসে আছে। আরহামকে দেখে শিরিন খালা মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু জলিল চাচা একটা বাঁকা হাসি দিলেন। হাসছেন কেন জলিল চাচা? জেলের হাওয়া কি খুব ভালো লাগছে? তুই ভেবেছিস তুই জিতে গেছিস? আরহাম, তুই তো কিছুই জানিস না। তুই একটা বোকা স্বর্গে বাস করছিস। কি জানি না আমি? আপনারা আমার বাবার টাকা আত্মসাৎ করেছেন আর সেটা আকবর চৌধুরীর ঘাড়ে চাপিয়েছেন। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? তুই শুধু টাকার হিসাব জানিস, কিন্তু তোর বাবার মৃত্যুর আসল কারণ তুই জানিস না। তুই গিয়ে তোর দাদিকে জিজ্ঞেস কর সেদিন ওই কাল রাতে আসলে কি ঘটেছিল। সেটা তোর দাদি খুব ভালো করেই জানে। আপনি মিথ্যা বলে আমাকে আবার বিভ্রান্ত করতে চাইছেন। আমি আপনার ফাঁদে আর পা দেব না। আমি তোর জেলের ভেতরেই আছি, আমার মিথ্যা বলে কি লাভ? আকবর চৌধুরী তোকে একটা সত্যি বলেছে ঠিকই, কিন্তু আসল সত্যিটা এখনো অন্ধকারে ঢাকা। তুই যদি সত্যি তোর বাবার রক্তের দাম চাস, তাহলে পুরনো জমিদার বাড়ি ভাঙ্গা সিন্দুকটা একবার খুলে দেখিস। জলিল চাচার কথাগুলো আরহামের মাথায় হাতুড়ির মতো আঘাত করলো। সে ইন্সপেক্টর শফিকের দিকে তাকালো। শফিক কাজ ঝাঁকালেন, যার মানে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আরহাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে থানা থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠল। তার গন্তব্য এখন শহরের বাইরে সেই পুরনো জমিদার বাড়ি, যে বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আরহামের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দাদি কি এমন রহস্য লুকিয়ে রেখেছেন? আমাকে এই রহস্যের শেষ দেখতেই হবে। জলিল চাচা যদি সত্যি বলে থাকে, তাহলে আকবর চৌধুরীর পরিবারও পুরোপুরি নির্দোষ নয়। গাড়িটা একটা নির্জন জঙ্গলের পথ পেরিয়ে পুরনো জমিদার বাড়ির সামনে এসে থামলো। বাড়িটার অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে। চারদিকে শুধু আগাছা আর মাকড়সার জাল। আরহাম একটা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। জলিল চাচা ভাঙা সিন্দুকের কথা বলেছিলেন। আরহাম দোতলার সেই পুরনো স্টোররুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা জং ধরে আটকে ছিল। আরহাম জোরে একটা লাথি মারতেই দরজাটা ভেঙে পড়ল। ভেতরের ব্যবসা গন্ধে আরহামের দম বন্ধ হয়ে আসছিল। সে রুমের এক কোণে একটা বিশাল লোহার সিন্দুক দেখতে পেল। এটাই সেই সিন্দুক। এর ভেতরেই নিশ্চয়ই কোনো প্রমাণ লুকিয়ে আছে। সিন্দুকটার তালা অনেক আগেই ভাঙা ছিল। আরহাম অনেক কষ্টে সিন্দুকের ভারী ঢাকনাটা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড় আর ধুলো মাখা কাগজপত্র ছাড়া কিছুই নেই। আরহাম হতাশ হয়ে কাগজগুলো ঘাঁটতে শুরু করলো। হঠাৎ তার হাতে একটা ছোট কাঠের বাক্সে ঠেকলো। বাক্সটা একটা লাল শালু কাপড় দিয়ে মোড়ানো। আরহাম কাপা কাপা হাতে বাক্সটা বের করে আনলো। সে কাপড়ের বাঁধন খুলে বাক্সটা খুললো। ভেতরে একটা পুরনো ডায়েরির পাতা আর একটা মূর্চে ধরা চাবি রাখা। ডায়েরির পাতাটা রক্তে মাখানো। এই রক্ত কার? আর এই চাবিটাই বা কিসের? আরহাম ধুলো জেরে ডায়েরির পাতাটা পড়ার চেষ্টা করলো। লেখাগুলো অনেক পুরনো আর অস্পষ্ট হয়ে গেছে।
কিন্তু প্রথম লাইনটা পড়েই আরহামের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লেখাটা তার নিজের আব্বু রশিদ আহমেদের হাতের। যদি আমার কিছু হয়ে যায় তাহলে জানবে এর জন্য আকবর দায়ী নয়। আসল বিপদ হলো। আরহামের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সে লাইনটা বারবার পড়ার চেষ্টা করলো, কিন্তু পরের শব্দগুলো রক্তের দাগে পুরোপুরি মুছে গেছে। আরহামের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তার মানে জলিল চাচা সত্যি বলছিল, তার বাবার মৃত্যুর পেছনে এমন কেউ জড়িত যাকে তারা কখনো সন্দেহ করেনি। আর দাদি এই সব সত্যি জেনেও চুপ করে আছেন। আরহাম বাক্সটা পকেটে ঢুকিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। সে গাড়ি স্টার্ট দিয়ে সোজা নিজের বাড়ির দিকে ছুটলো। তার মাথায় এখন একটাই চিন্তা, যারাকে সব জানাতে হবে আর দাদির সাথে সামনাসামনি কথা বলতে হবে। দাদিকে আজ মুখ খুলতেই হবে। আমি আর কোনো মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আরহাম জ্বরের বেগে বাড়িতে ঢুকলো। যারা তখন ড্রয়িং রুমে বসে ফাহিম ভাইয়ার সাথে ফোনে কথা বলছিল। আরহামকে ওইভাবে ঘরমাক্ত আর বিধ্বস্ত অবস্থায় ঢুকতে দেখে যারা ফোন রেখে দৌড়ে এলো। আরহাম, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? থানা থেকে তুমি কোথায় গিয়েছিলে? যারা, তুমি এখনই তোমার আব্বুকে ফোন করো। আমি দাদির সাথে কথা বলতে চাই এখনই। দাদির সাথে কথা বলবে মানে? দাদি তো অসুস্থ, কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো প্লিজ। আমি সব খুলে বলবো যারা, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার বাবার খুনিকে। তোমার দাদি সব জানেন। তিনি এত বছর ধরে আমাদের সাথে একটা ভয়ঙ্কর মিথ্যা অভিনয় করেছেন। আরহাম পকেট থেকে সেই রক্তমাখা ডায়েরির পাতাটা বের করে যারার সামনে ধরলো। যারা কাগজটা হাতে নিয়ে দেখলো, রক্তের দাগ আর লেখাগুলো দেখে যারার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। এটা কি আরহাম? এই রক্ত কার? এটা আমার বাবার রক্ত যারা। আর এই চিঠিটা প্রমাণ করে যে তোমাদের পরিবার এখনো অনেক কিছু লুকাচ্ছে। আমি আজ সব মিথ্যার অবসান চাই। যারা কোনো কথা বলতে পারলো না। তার হাত থেকে কাগজটা মেঝের উপর খসে পড়ল। সে বুঝতে পারলো তাদের জীবনের সবচেয়ে বড় ঝড়টা কেবল শুরু হতে যাচ্ছে। দাদির সেই পুরনো পাপের কথা এবার সত্যিই তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আরহামের চোখে এখন আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু একটা ভয়ঙ্কর জেদ আর সত্যি জানার তৃষ্ণা। যারা কি পারবে আরহামকে এই শক্তির আগুন থেকে বাঁচাতে, নাকি এই নতুন রহস্যে তাদের নতুন ভালোবাসাকে আবার ছাই করে দেবে? আজ আর কোনো মিথ্যার আড়াল আমি মানব না দাদি। এই রক্তমাখা ডায়েরির পাতা আমি পুরনো সিন্দুক থেকে পেয়েছি। আপনি আমাকে সত্যিটা বলবেন, আমার বাবার খুনিকে। আরহামের গলার আওয়াজ পুরো ড্রয়িং রুমে গম গম করে উঠল। যারা আরহামের হাত শক্ত করে ধরে আছে, তার বুক ভয়ে কাঁপছে। আকবর চৌধুরী, ফাহিম ভাইয়া, তানিয়া আপু এবং দাদি সবাই ড্রয়িং রুমে উপস্থিত। ফরিদা, ইয়াসমিনা, রশিদ আহমেদও খবর পেয়ে ছুটে এসেছেন। দাদি ধীর পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। আমি জানতাম এই দিনটা একদিন আসবে আরহাম। সত্যি কখনো চিরকাল চাইচাপা দিয়ে রাখা যায় না। তুই তোর বাবার খুনিকে খুঁজছিস। তোর বাবার খুনি আকবর নয়, তোর বাবার খুনি এই ঘরের মধ্যেই আছে। আপনি ধাঁধা করবেন না দাদি, স্পষ্ট করে বলুন। স্পষ্ট করেই বলছি ভাই, তোর বাবার খুনি আর কেউ নয়। সে হলো সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তোর ছায়ার মতো, যে তোর পাশে থাকে। সাথে সাথে মীর। আর মীরের বাবা কাদের ছিল এইসব চক্রান্তের মূল মাস্টারমাইন্ড। দাদির কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরহাম অবিশ্বাসের দৃষ্টিতে দাদির দিকে তাকিয়ে রইল। মীর তার পেয়ে তার সবচেয়ে কাছের বন্ধু। মীর কিভাবে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে? আপনি পাগল হয়ে গেছেন দাদি। মীরের বয়স তখন আমার মতোই ছোট ছিল। সে কিভাবে আমার বাবাকে মারবে? মীর মারেনি, মেরেছিল মীরের বাবা কাদের। কাদের ছিল তোর বাবার ব্যবসার পার্টনার। সে আর জলিল মিলে কোম্পানি কোটি টাকা আত্মসাৎ করেছিল। তোর বাবা যখন সব সত্য জেনে ফেলে, তখন কাদের তাকে খুন করার প্ল্যান করে। সেদিনের সেই কাল রাতে কাদেরের তোর বাবার গোডাউনে আগুন লাগিয়ে দেয়। আমি দূর থেকে সব দেখেছিলাম। আমি ছুটে গিয়েছিলাম তাদের বাঁচাতে। তোর বাবাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু আগুনের ভেতর থেকে আমি তোকে আর তোর বড় ভাই রায়হানকে বের করে এনেছিলাম। আপনি এসব কি বলছেন খালাম্মা? আমি তো সেই দিন ওখানেই ছিলাম। তুমি ছিলে রশিদ, কিন্তু তুমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। কাদের তোমাকে হুমকি দিয়েছিল, তুমি যদি মুখ খোলো তাহলে সে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। তাই তুমি আজীবন আকবরকে ভুল বুঝে গেলে।
আর আমি চুপ ছিলাম কারণ কাদেরের লোক সবসময় আমাদের উপর নজর রাখতো। আমি চেয়েছিলাম তুই বড় হয়ে নিজের পায়ে দাঁড়া আরহাম। আমি প্রমাণ জোগাড় করেছিলাম। ঠিক সেই মুহূর্তে মেইন দরজায় একটা বিকট শব্দ হলো। সবাই চমকে দরজার দিকে তাকালো। মেয়ের হাতে একটা রিভলভার নিয়ে ঘরের ভিতর ঢুকলো। তার মুখে একটা শয়তানি হাসি। তার পেছনে কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর গল্প শোনালেন দাদিমা, কিন্তু গল্পটা আজ এখানেই শেষ হবে। মীর, তুই এখানে? তুই এসব কি করছিস? তোর হাতে বন্দুক কেন? কারণ আসল খেলা তো আমি খেলেছিলাম আরহাম, তুই তো শুধু আমার হাতের পুতুল ছিলি। আমার বাবা কাদেরকে তোর বাবা আকবর চৌধুরী মিলে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল। আমার বাবা জেলে বসে ধুকে ধুকে মরেছে। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোদের দুই পরিবারকে আমি রাস্তায় নামাবো। তুমি একটা অমানুষ মীর ভাইয়া। আরহাম তোমাকে কত ভালোবাসতো, তুমি ওর বিশ্বাস নিয়ে খেলেছো। বিশ্বাস? এই দুনিয়ায় বিশ্বাসের কোনো জায়গা নেই পিচ্ছি বউ। আমি সামিরা আর জলিলকে দিয়ে আরহামকে বোকা বানিয়েছি। আমি শিরিন খালাকে লোভ দেখিয়েছি। আরহাম নিজের হাতে সব পেপারে সাইন করেছে। এখন আরহামের সব প্রপার্টি আমার নামে। আজ তোমাদের সবাইকে শেষ করে দিয়ে আমি এই জমিদার বাড়ির নতুন রাজা হব। মেয়ের বন্দুকটা আরহামের দিকে তাক করলো। যারার চোখের সামনে পৃথিবীটা যেন দুলতে শুরু করলো। সে এক মুহূর্ত না ভেবে আরহামের সামনে এসে দাঁড়ালো। তুমি আরহামকে কিছু করতে পারবে না, আগে আমাকে মারতে হবে। যারা, তুই সরে যা। ও পাগল হয়ে গেছে, ও গুলি করে দেবে। তুই একদম ঠিক বলেছিস আরহাম, আমি পাগল হয়ে গেছি, পাগল। আজ তোদের ভালোবাসার শেষ দিন। মেয়ে ট্রিগারে চাপার আগেই হঠাৎ পেছন থেকে একটা ভারী ফুলদানি মেয়ের মাথার উপর সজোরে এসে পড়ল। মেয়ের আর্তনাদ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। সবাই অবাক হয়ে দেখল রহমত চাচা দাঁড়িয়ে আছেন। তার হাত কাঁপছে। একই সাথে বাইরে পুলিশের সাইরেন বেজে উঠল। ফাহিম ভাইয়া আগে থেকেই পুলিশকে সব জানিয়ে রেখেছিলেন। পুলিশ ভেতরে ঢুকে মীরের গুন্ডাদের ধরে ফেলল। ইন্সপেক্টর শফিক মীরকে মাটি থেকে তুলে হাতকড়া পরিয়ে দিলেন। অনেক দিন ধরে তোমাকে খুঁজছিলাম মীর। তোমার সব জাল জালিয়াতির প্রমাণ আমরা সামিরার কাছ থেকে পেয়ে গেছি। এবার জেলের ঘানি টানার জন্য প্রস্তুত হও। পুলিশ মীরকে নিয়ে চলে যাওয়ার পর পুরো বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরহাম ধীর পায়ে দাদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে দাদির হাত দুটো নিজের মাথায় রাখল। আমাকে ক্ষমা করে দিন দাদি, আমি আপনাদের সবাইকে অনেক ভুল বুঝেছি, অনেক কষ্ট দিয়েছি। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন আর আমি আপনাদের ধ্বংস করার প্ল্যান করেছি। আমি কত বড় পাপী। তুই কাঁদিস না দাদু ভাই, তুই তো জানতি না কিছুই। তোর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। আমি তোকে নিজের নাতির মতোই ভালোবাসি। আজ থেকে সব মান অভিমান ভুলে যা। দাদি ঠিকই বলছে আরহাম, যা হবার তা তো হয়েই গেছে। তুমি আমার জামাই, আমি তোমাকে কখনো ভুল বুঝিনি। তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বাবা। আরহাম উঠে আকবর চৌধুরীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। এতদিন ধরে বুকের ভেতরে জমিয়ে রাখা সব কষ্ট, সব ক্ষোভ আজ চোখের পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। যারা দূর থেকে দাঁড়িয়ে আরহামের কান্না দেখছিল, তার নিজের চোখও পানিতে ভাসছে। ফরিদা, ইয়াসমিন আর রশিদ আহমেদও এসে আরহামকে শান্ত করার চেষ্টা করলেন। রায়হান ভাইয়া আর সাদিয়া আপুও খবর পেয়ে ছুটে এসেছেন। পুরো পরিবার আজ এক ছাদের নিচে একত্রিত হয়েছে। সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আরহাম, তুমি আর কাঁদবে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কখনো কাঁদবো না যারা। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। তুই আমার জীবনে না এলে আমি হয়তো কোনোদিন এই অন্ধকার থেকে বের হতে পারতাম না। রাত অনেক গভীর হয়েছে। জমিদার বাড়ির বিশাল ডাইনিং টেবিলে আজ অনেকদিন পর সবাই একসাথে খেতে বসেছে। সবার মুখে হাসি। জলিল চাচা, শিরিন খালা, সামিরা আর মীর এখন জেলের অন্ধকারে দিন গুনছে। খাবার শেষে আরহামা যারা নিজেদের রুমে চলে এলো। রুমটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে গোলাপ ফুলের পাপড়ি আর মোমবাতির আলো। যারা একটা লাল রঙের শাড়ি পরে আছে, তার খোলা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। আরহাম দরজাটা লক করে দিয়ে যারার দিকে এগিয়ে এলো। তার চোখে আজ এক অদ্ভুত নেশা আর অগাধ ভালোবাসা। তুমি আজ এত সুন্দর করে রুম সাজিয়েছো কেন আরহাম? কারণ আজ আমাদের সত্যিকারের বাসর রাত যারা। এতদিন আমাদের মাঝে অনেক দূরত্ব, অনেক ভুল বোঝাবুঝি ছিল। আজ আমাদের মাঝে কোনো দেয়াল নেই। আরহাম জারার একদম কাছে এসে দাঁড়ালো। সে নিজের শক্ত দুই হাত দিয়ে জারার নরম কোমর জড়িয়ে ধরল।
জারার সমস্ত শরীরে একটা শিহরণ বয়ে গেল। আরহাম খুব আলতো করে জারার কপালে একটা চুমু খেলো। তারপর সে জারার চোখের পানিগুলো নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। জারা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করবে না যারা, আমাকে দেখো। আমি আজ সারা রাত তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে চাই। তুমি খুব অসভ্য হয়ে গেছো আরহাম, আমার খুব লজ্জা করছে। নিজের বউয়ের কাছে অসভ্য হতে আমার কোনো পারমিশন লাগে না। তুমি আজ এত সুন্দর কেন যারা? তোমাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে। আরহাম জারার ঘাড়ের কাছে মুখ নিয়ে গভীর নিঃশ্বাস নিল। জারার গায়ের মিষ্টি সুভাষ আরহামকে পাগল করে দিচ্ছিল। সে খুব ধীর এবং কোমলভাবে জারার ঘাড়ে আর গলায় চুমু খেতে শুরু করলো। আরহামের গরম নিঃশ্বাস আর উষ্ণ স্পর্শে জারার শরীর ধনুকের মতো বেঁকে এলো। সে আরহামের শার্টের কলার শক্ত করে খামচে ধরল। আরহাম জারাকে পাজা কোলা করে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিল। আরহাম, লাইটগুলো বন্ধ করে দাও প্লিজ। আমি আজ কোনো আলো নিভাবো না যারা। আমি তোমাকে আজ মন ভরে দেখতে চাই। তোমার প্রতিটি অনুভূতি আমি নিজের করে নিতে চাই। আরহাম নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিল। সে জারার শাড়ির আঁচলটা খুব সাবধানে সরিয়ে দিল। জারা নিজের হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলে আরহাম তার হাত দুটো ধরে মাথার উপরে বিছানার সাথে চেপে ধরল। আরহাম জারার ঠোঁটে খুব গভীরভাবে চুমু খেতে শুরু করলো। তার চুম্বনে আজ কোনো রাগ নেই, কোনো জেদ নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা আর জারাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। জারাও আরহামের এই গভীর ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো। সে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আরহামের পিঠ জড়িয়ে ধরলো। তুমি শুধু আমার যারা, এই পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তো তোমারই হয়ে আছি আরহাম, তুমি আমাকে তোমার করে নাও। আরহামের স্পর্শগুলো ধীরে ধীরে আরো গভীর আর সাহসী হতে লাগলো। সে জারার শরীরের প্রতিটি খাঁজে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। জারা সুখে আর আবেশে চোখ বুঝে রইল। আরহামের ভালোবাসার এই তীব্রতা জারাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আর অস্ফুট গোঙানি রাতে নীরবতাকে আরো মাদকতাময় করে তুলল। আরহাম খুব যত্ন করে আবেগের সাথে জারাকে সম্পূর্ণ নিজের করে নিল। সমস্ত দূরত্ব মুছে গিয়ে দুটো শরীর আর দুটো মন এক হয়ে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। দীর্ঘ এক ভালোবাসার ঝড়ের পর আরহাম ক্লান্ত হয়ে জারার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। জারা আরহামের চুলে আলতো করে বিলি কেটে দিতে লাগলো। তুমি আমাকে অনেক সুখ দিয়েছো যারা, আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। তুমিও আমাকে অনেক ভালোবেসেছো আরহাম, আমি আর কিছুই চাই না জীবন থেকে। ভোরের মিষ্টি আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো। আরহাম আর জারা তখনও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাদের দুজনের মুখেই এক পরম শান্তির ছাপ। কয়েক মাস পর জমিদার বাড়িতে আজ এক বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। আরহাম আর জারার বিবাহ বার্ষিকী উপলক্ষে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। আকবর চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে সব কাজের তদারকি করছেন। ফরিদা, ইয়াসমিন আর সালমা বেগম অতিথিদের আপ্যায়ন করছেন। দাদি সোফায় বসে হাসি মুখে সবার আনন্দ দেখছেন। আরহাম, তুই তো দেখি একদম বউ পাগল হয়ে গেছিস। সারাক্ষণ শুধু জারার পিছনে পিছনে ঘুরছিস। বউ পাগল হব না তো কি ভাইয়া? আমার পিচ্চি বউটা আমাকে যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি ওর কাছে চিরকাল ঋণী থাকবো। তা ভালো কথা, কিন্তু আমাদের একটা সুখবর দিবি কবে? বাড়িতে একটা ছোট্ট বাচ্চা না থাকলে কি আর ভালো লাগে? সাদিয়া আপুর কথায় যারা লজ্জায় লাল হয়ে গেল। সে দৌড়ে সেখান থেকে পালাতে গেলে আরহাম তার হাত ধরে ফেলে। সবার সামনেই আরহাম জারাকে নিজের কাছে টেনে নেয়। সুখবর খুব তাড়াতাড়ি আসবে আপু, আপনারা শুধু দোয়া করবেন। তুমি সবার সামনে এসব কি বলছো আরহাম? ছাড়ো আমাকে। আমি আমার বউকে ধরেছি, কেউ কিছু মনে করবে না, তাই না দাদি? একদম সঠিক কথা বলছিস দাদু ভাই। তোরা সবসময় হাসি খুশি থাক, এটাই আমার একমাত্র চাওয়া। আরহাম জারাকে নিয়ে বাড়ির ছাদের উপর চলে গেল। আকাশ ভরা তারা আর হালকা নীল বাতাস বইছে। আরহাম পেছন থেকে জারাকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রাখলো। তুমি আমাকে এত ভালোবাসবে আমি কখনো ভাবিনি আরহাম। প্রথম দিকে তো তুমি আমাকে শুধু বকতে আর ধমক দিতে। কারণ তখন আমি অন্ধকারে ছিলাম যারা। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনের সব অন্ধকার দূর করেছো। তুমি শুধু জমিদার বাড়ির মেয়ে নও, তুমি আমার জীবনের আলো। আর তুমি আমার সেই রাশভারী জামাই, যে আসলে ভেতর থেকে একদম নরম মনের একজন মানুষ। আমি তোমাকে খুব ভালোবাসি আরহাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি পিচ্চি বউ, অনেক অনেক বেশি। আরহাম জারার ঠোঁটে আরেকটা গভীর চুমু এঁকে দিল। আকাশের পূর্ণিমার চাঁদটা যেন
তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সব বাধা, সব ষড়যন্ত্র আর সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আরহাম আর যারা তাদের নিজেদের তৈরি করা এক সুখের স্বর্গে পা রাখলো। যে স্বর্গে কোনো মিথ্যা নেই, আছে শুধু এক বুক বিশুদ্ধ ভালোবাসা। জমিদার বাড়ির মেয়ে আর তার রাগী অথচ চরম প্রেমিক স্বামীর এই সুন্দর গল্পটা আজ এক নতুন অধ্যায়ের সূচনা করলো। গল্পের শেষে শুধু একটাই কথা মনে হয়, ভালোবাসা যদি সত্যি হয় তবে যে কোনো ঝড় জয় করা সম্ভব। হ্যাপি এন্ডিং সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।